ঠিক আছে, তো আমরা এখন ক্যালকুলাস শুরু করব। আজকে আমরা ক্যালকুলাসের দুইটা পার্ট তোমরা সবাই ভালোভাবে জানো। একটাকে হচ্ছে কি বলে, একটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, একটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তো আমরা সবসময় ডিফারেন্সিয়েশন দিয়ে আমাদের আলোচনা, ক্যালকুলাসের আলোচনাটা শুরু করি। ডিফারেন্সিয়েশন, লিমিট এগুলো দিয়ে আলোচনাটা শুরু করি, কারণ ডিফারেন্সিয়েশন, লিমিট এগুলো বুঝলে ইন্টিগ্রেশনটা বুঝতে কিছুটা সহজ হয়। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, তোমরা কি জানো ক্যালকুলাসের মধ্যে কোন পার্টটুকু আগে আবিষ্কার করছিলেন নিউটন? নিউটন ডিফারেন্সিয়েশন আগে আবিষ্কার করছিলেন না ইন্টিগ্রেশন আবিষ্কার করছিলেন, বলতে পারবা? ইন্টিগ্রেশন। কে বলছো এটা? আচ্ছা, হ্যাঁ, আগে কিন্তু, তো তোমরা যদি এটা জানো যে আগে আসলে ইন্টিগ্রেশন আবিষ্কার করা হয়েছে, কিন্তু ভাই ইন্টিগ্রেশনে যে সাইনটা আমরা ব্যবহার করি ওইটা তো লিবনিজ আবিষ্কার করেছিল। হ্যাঁ, ইন্টিগ্রেশনে যে সাইনটা, ইন্টিগ্রেশন, হ্যাঁ ওই যে, হ্যাঁ সামেশন থেকে ইন্টিগ্রেশন আসছে, ওইটা হয়তো বা লিবনিজ। এখানে ঝামেলা আছে যদিও, কেউ লিবনিজ আর ইয়াকে নিউটনকে একসাথে ধরা হয় আর কি, যে এটা কারণ কি এখানে একটু ঝামেলা আছে, কারণ নিউটন আসলে রয়্যাল সোসাইটির ইয়া ছিল, তো সো অনেক কিছু নিউটনের নামে চলে আসছে, কিন্তু আসলে যে কে আবিষ্কার করছে এক্সাক্ট, মানে দুইটা বইয়ের মধ্যে আসলে দুইজনের নামই থাকে, লিবনিজ নিউটন দুইজনের নামই থাকে। সো যাই হোক, প্রথমে ইন্টিগ্রেশন আবিষ্কার করা হয়েছে, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন আসছে, বাট আমরা ডিফারেন্সিয়েশন লিমিট আগে পড়ি, কারণ ইন্টিগ্রেশনটা বুঝতে আমাদের জন্য ইজি হয়। তো এখন এই ডিফারেন্সিয়েশনের মধ্যে তোমরা কয়টা চ্যাপ্টার পড়বা আমি একটু আইডিয়া দিই, তারপরে আমরা ফর্মাল পড়ালেখা যাব। এখানে আমি যে বইটা ফলো করি কেতাব বুঝি, এখানে টোটাল 12টা চ্যাপ্টার। ওকে, এখন এই 12টা চ্যাপ্টারকে আমি 4টা ভাগে ভাগ করব, মানে 4টা টাইপ, এই 4টা ক্যাটাগরির ভিতরে এই 12টা চ্যাপ্টারের আলোচনাটা সীমাবদ্ধ। সো একটা হচ্ছে লিমিটের আলোচনা। লিমিটের আলোচনা হচ্ছে 9.1 বা 9 এর এ। এই চ্যাপ্টারের মধ্যে কি আছে, লিমিটের আলোচনা আছে। তো এটা একটা স্বতন্ত্র একটা পড়ালেখা। ওকে, এইটার কনসেপ্টটা দিয়ে ডিফারেন্সিয়েশন আমরা ঢুকবো, ঠিক আছে, বাট ডিফারেন্সিয়েশন যখন আমরা পরবর্তীতে করা শিখবো তখন লিমিট কাজে লাগবে না, বা ডিফারেন্সিয়েশন বুঝতে গেলে লিমিটের কনসেপ্ট কাজে লাগবে। ডিফারেন্সিয়েশন কিভাবে আসছে ওইটা কনসেপ্ট বোঝার জন্য লিমিটের কনসেপ্ট কাজে লাগবে। দেন আমাদের হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ এটা আছে 9.2। 9.2 এর মধ্যে এই চ্যাপ্টারটা আছে। ওকে, গেল। এরপর আমি বলতেছি যে এখানে আমাদের থার্ড আরেকটা ক্যাটাগরি আছে, ওইটা শিখলেই মোটামুটি ডিফারেন্সিয়েশন শিখা শেষ। এটাকে বলা হয় চেইন রুল। একটা চেইন রুল বলতে ডিফারেন্সিয়েশন একটা জিনিস আছে, যদি এই জিনিসটা তুমি শিখো, বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ এইটা যদি শিখো, তুমি আল্লাহ দুনিয়া সবকিছুকে ডিফারেন্সিয়েশন করতে পারবা, সবকিছুকে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ওকে, লাস্টে একটা পার্ট আছে যে ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। বাস্তব জীবনে আমরা ডিফারেন্সিয়েশন যেসব জায়গায় অ্যাপ্লাই করি, এটার প্রয়োগ হচ্ছে হিউজ। তোমাদের বইয়ে খুবই অল্প কয়েকটা প্রয়োগ দেওয়া আছে, তো এটাও একটা টাইপের মধ্যে পড়ে, যেটা লাস্টের দুইটা চ্যাপ্টার এটা নিয়ে মানে গঠিত। এটা হচ্ছে প্রয়োগ, অন্তরীকরণের প্রয়োগ। সো এই 12টা চ্যাপ্টার তোমার হচ্ছে এই 4টা ক্যাটাগরিতে চাইলে ভাগ করতে পারি। এটা ভাগ করাটা নেসেসারি না, বাট আমি চাচ্ছি তুমি একটু তোমার মাথার মধ্যে টোটাল আইডিয়া থাকুক আমি কি কি করতে যাচ্ছি। চেইন রুল বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ ব্যবহার হবে 9.3 থেকে 9.9। সবগুলো চ্যাপ্টার এই চেইন রুল দিয়ে হবে, এবং পরের চ্যাপ্টার গুলোও হবে। আর অন্তরীকরণের প্রয়োগ আছে হচ্ছে আমাদের 9.10 প্রবাবলি। এটা লাস্টের দুইটা চ্যাপ্টার, লাস্ট 2 চ্যাপ্টার কেতাবউদ্দিনের বই থেকে আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন রিলেটেড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন টোটাল আইডিয়াটা। প্রথমে আমরা লিমিট পড়ব, তারপরে আমরা লিমিট থেকে কিভাবে মূল নিয়ম মানে কি, যেভাবে আসলে আমাদের নিউটন সাহেব বা লিবনিজ সাহেব আবিষ্কার করছিলেন ডিফারেন্সিয়েশনটা, কিভাবে আসলে ডিফারেন্সিয়েশন জিনিসটা আসছে। ঠিক আছে, তো ওইখানে লিমিটের ডিরেক্ট ব্যবহার আছে, লিমিট থেকেই মূল নিয়মে অন্তরীকরণ আসছে। কিন্তু যখন আমরা আমাদের জীবনটাকে আরেকটু সহজ করে ফেলছি চেইন রুলের মাধ্যমে, তখন আসলে আমাদের আর মূল নিয়মে অন্তরীকরণকে লাগে না, কাজে লাগে না। ওকে,
এরপর আমরা ডিফারেন্সিয়েশন, বর্তমানে যে ডিফারেন্সিয়েশন আমরা করি এগুলোতে কখনো মূল নিয়ম অন্তর্গত লাগে না, কিন্তু যদি তুমি না জানো যে কিভাবে আমি বর্তমান যে ফর্মুলাগুলো ইউজ করতেছি সেই ফর্মুলাগুলো ব্যাকগ্রাউন্ডটা কি, কোথা থেকে আসছে, এই জিনিসটা বোঝার জন্য প্রথম দুইটা চ্যাপ্টার আমাদের লাগবে। এবং আমার মতে ডিফারেন্সিয়েশন সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টার গুলোর মধ্যে একটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার। আমরা লিমিটে দুইটা ক্লাস নিব প্রবাবলি, তারপরে মূল নিয়মান্তরীকরণ, এরপরে 9.3 থেকে 9.10 অথবা 9, এই 10টা চ্যাপ্টার খুবই ইজি, জাস্ট ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দিলেই পারা যায়। কিন্তু প্রথম দুইটা চ্যাপ্টার হচ্ছে এমন দুইটা চ্যাপ্টার যে দুইটা চ্যাপ্টারের মিনিং ম্যাক্সিমাম মানুষই বুঝে না। ডিফারেন্সিয়েশন সবাই করতে পারে, ট্রাস্ট মি, ডিফারেন্সিয়েশন বিবিএ তে আছে, ডিফারেন্সিয়েশন যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের আছে, ডিফারেন্সিয়েশন যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়ে, যারা ইকোনমিক্সে পড়ে, ইয়াতে পড়ে, তাদেরও আছে, সবাই আছে, সবাই ডিফারেন্সিয়েশন করতে পারে। ডিফারেন্সিয়েশন জিনিসটা কি বোঝায়, এটাকে দেখতে কেমন, এটা ফিজিক্যালি কি বোঝায়, জিওমেট্রিক্যালি কি বোঝায়, আমরা যখন জ্যামিতিক ভাবে ডিফারেন্সিয়েশন ব্যাখ্যা করি কি বোঝায়, এটা 99.9% ছেলে মেয়েই বুঝে না। আমি নিজেও ইন্টার থাকতে বুঝতাম না, ঠিক আছে, আমি নিজেও বুঝতাম না, আমার মতো অনেক ভালো মানে আমার মতো যারা অনেকে বিভিন্ন জায়গায় চান্স পাইছে তারাই কেউ বুঝে না, ঠিক আছে। কিন্তু আমি পড়তে গিয়ে দেখছি যে এটার অনেক মিনিং আছে, লিমিটের মধ্যে অনেক কথা আছে, মূল নিয়মান্তরীকরণের ভিতরে অনেক কথা আছে। তো আমরা চেষ্টা করব প্রথম দিকে চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝার, যে ডিফারেন্সিয়েশন কি বোঝায়, যেটা অন্যরা বুঝে না, অন্যদের থেকে আমরা একটু ডিফারেন্ট হবো। আর এরপরে তো আমরা ডিফারেন্সিয়েশন করাটা শিখবো, যেটা সবাই পারে, যারা পড়ালেখা একটু সিরিয়াস তারা সবাই এই জিনিসটা পারবে, ডিফারেন্সিয়েশন করতে পারা এটা সবাই পারে। সো ওইটাও আমরা করবো, এরপরে ডিফারেন্সিয়েশন আমরা অ্যাপ্লিকেশনে দেখবো। ওকে, সো আমরা ডিফারেন্সিয়েশন একটা ওভারভিউ দিলাম, এখন আমরা লিমিটের আলোচনায় আসি। সো এটা হচ্ছে আমাদের 9.1, এটাই আজকের আমাদের আলোচনা। সো লিমিট, এখানে আমি লিমিটেও প্রথমে শুরু করব না, লিমিটে না গিয়ে আমি তোমাদেরকে আরো দুই একটা জিনিস যেগুলো আমি আগেও বলছি, যেহেতু এখানে অনেকে নতুন জয়েন করছো, তো তাদের জন্য আমি কয়েকটা বেসিক জিনিস একটু ক্লিয়ার করতে চাই, কারণ এই জিনিসগুলো না ক্লিয়ার করলে আমাদের লিমিটের কনসেপ্ট একটু প্যাচ লাগবে। কি কি জিনিস? একটা হচ্ছে নাম্বার 1 অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত জিনিসটা কি, যেটাকে ইংরেজিতে বলা আনডিফাইন্ড। তারপরে অসংজ্ঞায়িতর ভিতরে একটা জিনিস আছে যেটাকে বলা হয় অনির্ণেয়। অনির্ণেয় নিজেও কিন্তু একটা অসংজ্ঞায়িত। তোমরা পড়ছো না 8, 9, 10 ওই যে সকল খারি খারক, সকল খারক খার নয়, এই জাতীয় একটা ব্যাপার, ঠিক আছে। সব অনির্ণেয় কিন্তু ওয়ান কাইন্ড অফ অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। অনির্ণয়কে বলা হয় ইনডিটারমিনেন্ট, সরি আনডিটারমিনেন্ট বলতেছি, ইংরেজির অবস্থা তো জঘন্য। আচ্ছা, ইনডিটারমিনেন্ট। ওকে, আমরা এই দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করব, অসংজ্ঞায়িত জিনিসটা কি, অনির্ণয় জিনিসটা কি, কারণ পুরা লিমিট জুড়ে আমাদের এই জিনিসগুলো বারবার বারবার আমাদের সামনে আসবে। যেহেতু আমি এই জিনিসগুলো নিয়ে এর আগেও আলোচনা করছি কিছুটা, আমি একটু দেখতে চাই কার কতটুকু মনে আছে। কেউ কি বলতে পারবো অসংজ্ঞায়িত কখন হয়? অসংজ্ঞায়িত তো অনেকগুলো আছে, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0/0, n/0। ওকে, মানে এটা আসলে কেন অসংজ্ঞায়িত হয়? 0/0 অনির্ণেয়, প্রথম কথা হচ্ছে সেটা অনির্ণেয়, সেকেন্ড কথা হচ্ছে সেটা আবার এক ধরনের অসংজ্ঞায়িত। আচ্ছা, তো সবার জন্য আমি একটু 10-15 মিনিট আমি সময় নিব, 15 মিনিটের মধ্যে আমি একটু অসংজ্ঞায়িত অনির্ণয়টা আমি আবার একটু এক্সপ্লেন করি। আমি যতটুকু বুঝি, এগুলার কিন্তু এক্সপ্লেনেশনের কোনো শেষ নেই, তোমাদেরকে আগেই বলি এগুলাকে একভাবে ব্যাখ্যা করা যায় এমন না। ধরো একটা গ্লাসের মধ্যে অর্ধেক পানি আছে, কেউ বলতে পারে গ্লাসটা অর্ধেক খালি, কেউ বলতে পারে গ্লাসটা ওর মধ্যে অর্ধেক পানি আছে। মানে এক একটা জিনিসকে এক এক ভাবে ব্যাখ্যা দেওয়া যায়, অনেক ধরনের ব্যাখ্যা থাকে। এটা আমি যতটুকু জানি, আমি আমার জানা নলেজ থেকে তোমাদেরকে একটা ব্যাখ্যা দিচ্ছি, এটা কিন্তু আরো অনেকভাবে ব্যাখ্যা দিতেছে, কারণ এই জিনিসগুলো হচ্ছে কাইন্ড অফ কোনো নির্দিষ্ট কোনো নলেজের মধ্যে এখনো আনতে পারিনি আমরা, সুসংজ্ঞায়িত কোনো জ্ঞানের মধ্যে আমরা আনতে পারি না যে এটা এরকমই বা ওইরকমই, এভাবে আনতে পারিনি। তো এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকে। সো আমি অসংজ্ঞায়িত রিলেটেড কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। স্যার, অসংজ্ঞায়িত বলতে 0/0 কি 0/0 কি এবং অসংজ্ঞায়িত একই সাথে হবে? অসংজ্ঞায়িত। 0/0 একটা অনির্ণয় ফরম্যাট এবং একই সাথে সেটা একটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতর মধ্যে অনির্ণয় পড়ে, আমি সেটা বলতেছি কিভাবে আসতেছে। ওকে, সো আমরা প্রথমে ধরো অসংজ্ঞায়িত নিয়ে কথা বলি। আমরা অসংজ্ঞায়িত কথাটাকে একটু ভাঙার চেষ্টা করি, যদিও এটা ব্যাকরণ ক্লাস না, বাট আমি এভাবে একটু ভেঙে ভেঙে পড়তে পছন্দ করি। অসংজ্ঞায়িত কথাটার মধ্যে দেখো কিছু একটা বলতেছে যে সংজ্ঞা মানা হয় নাই, অসংজ্ঞায়িত যা সংজ্ঞার বাইরে, তাই তো? মানে এখানে একটা সংজ্ঞাকে ব্রেক করা হয়েছে। সংজ্ঞা মানে একটা প্রত্যেকটা জিনিস একটা সংজ্ঞা থাকে না, ডেফিনেশন থাকে না, সংজ্ঞা মানা হয় না। কিসের সংজ্ঞা মানা হয় না? মানে কোনো কিছুর একটা সংজ্ঞা মানা হয় নাই, যে না মানার কারণে আমরা তাদেরকে বলতেছি অসংজ্ঞায়িত। মানে যারা কোনো কিছুর একটা সংজ্ঞাকে মানতেছে না তাদেরকে আমরা অসংজ্ঞায়িত বলতেছি। তো কিসের সংজ্ঞা মানতেছে না? আমাদের ভাগ বা ডিভিশন, এটার একটা
সংজ্ঞা আছে, সংজ্ঞা হচ্ছে এটাকে বলা হয় অনন্যতা। ডিভিশনের একটা অনন্যতা সংজ্ঞা আছে। এই অনন্যতা সংজ্ঞাটা কেমন? সংজ্ঞাটা বলতেছে যদি তুমি একটা সংখ্যা এ হয় আর একটা সংখ্যা যদি বি হয়, এ কে যদি তুমি বি দিয়ে ভাগ করো তুমি একটা ভাগফল পাবা। একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি একটা ভাগফল আমরা পাই। ভাগফল কয়টা হয় ভাইয়া? আবার একটু শুনো, ভাগফল কয়টা হয়? ভাগফল হয় একটা। একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে আমি একটাই ভাগফল পাবো। এইটাই হচ্ছে আমাদের ভাগের সংজ্ঞা। তাহলে এ কে যদি বি দিয়ে ভাগ করি আমি ধরলাম ভাগফল পাইছি সি, তার মানে যদি 10 কে 5 দিয়ে ভাগ করি ভাগফল পাইছি কত? 2। ভাগফল কয়টা পাইছি ভাইয়া? একটাই পাইছি না? এখন তুমি যদি কখনো দেখো এ কে বি দিয়ে ভাগ করার পরে ভাগফল চলে আসছে 2টা, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে ভাগফল একাধিক চলে আসতেছে, তাহলে এটা ভাগের সংজ্ঞাকে ব্রেক করছে, ভাগের সংখ্যাকে মানে নাই। তো যখন সে ভাগের সংখ্যাকে মানতেছে না তখন আমি তাকে কি বলতেছি? যারা এই সংজ্ঞা বা ডেফিনিশনকে মানতেছে না, এই ডেফিনিশনকে না মানার কারণে তাদেরকে আমি বলতেছি অসংজ্ঞায়িত। এখন কারা আসলে মানতেছে না? এখন যে কোনো একটা ধরো যে কোনো সংখ্যাকে যদি তুমি 0 দিয়ে ভাগ দাও তখন আমরা কি বলি সেটাকে আমরা বলি এটা হচ্ছে অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? চলো সেই ব্যাখ্যাটা একটু দেই। এটা আমি মনে হয় আগেও কোনো একটা ক্লাসে দিয়েছিলাম। সো ধরো আমি 1 কে আমি ধরো 0 দিয়ে ভাগ দিচ্ছি, কত আসবে এটার অ্যান্সার বলো তো? এটার অ্যান্সার আসবে প্লাস মাইনাস ইনফিনিটি। এখন কথা হচ্ছে তোমার প্রশ্ন হতে পারে প্লাস মাইনাস ইনফিনিটি কিভাবে? তো চলো আমরা চেক করি। আমরা একটা সংখ্যা রেখে আঁকবো, ঠিক আছে? ওকে, আমরা সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখা এখানে ধরো 0 আছে, এখানে 1 2 3 4 এভাবে করে চলতে থাকবে না? প্লাস ইনফিনিটি পর্যন্ত চলবে, রাইট? -1 -2 -3 -4 চলতে থাকবে না? মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলবে না? মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলবে। আচ্ছা এখন বলো তো ধরো এখানে 0 আর 1 এর মাঝখানে একটা পয়েন্টে 0.5 আছে তো নাকি? 5 আছে। এভাবে যত বেশি কাছে আসবো তত বেশি সংখ্যা পাবো না? সংখ্যার কি কোনো শেষ আছে? সংখ্যার কিন্তু কোনো শেষ নাই। এখন আমরা একটা কাজ করি, আমরা তো আসলে 0 কে যখন আমি 1 কে যখন আমি 0 দিয়ে ভাগ দিচ্ছি তো কত হবে জানি না, এটা অ্যান্সার তো আমি জানি না। আমরা চলো এটা বের করার জন্য আমরা একটা কাজ করি, আমরা একবার 0 এর মান তো জানি না, তো 0 এর কাছাকাছি মানগুলো বসাই। একবার এই যে এটা হচ্ছে আমাদের বাম দিক থেকে 0 এর কাছে যাব, বাম দিক থেকে 0 এর কাছাকাছি মান বসায় বসায় দেখবো আমি যখন ইনপুট আউটপুট তো বুঝো, আমি যখন ইনপুট 0 এর অনেক কাছে দেই আউটপুট কত পাচ্ছি। এরপর আমি আবার এটা হচ্ছে ডান দিক, আমি ডান দিক থেকে 0 এর খুব কাছের ভ্যালুগুলা বসাবো, বসায় ইনপুট দিব ডান দিক থেকে 0 এর খুব কাছের ভ্যালু ইনপুট দিয়ে দেখবো আমি আউটপুট কত পাচ্ছি। তাহলে আমি হয়তো একটা গেস করতে পারবো যে এক্সাক্ট 0 যদি আমি বসাইতাম তখন আমার মানটা কত আসতো। আমি হয়তোবা একটা অনুমান করতে পারি, যেহেতু আমি 1 কে 0 দিয়ে ভাগ করলে কত আমি সেটা জানি না। এখন যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর নিয়ে একটু বসো, কারণ তোমরা আমাকে বলবো, আমার হাতে ক্যালকুলেটর নেই। এখন আমাকে বলো বাম দিক থেকে 0 খুব কাছাকাছি একটা ভ্যালু আমাকে বলো তো কত আসবে। বাম দিক থেকে 0 খুব কাছাকাছি একটা ভ্যালু বলো। ধরো এই দিকে খুব কাছাকাছি একটা ভ্যালু হইতে পারে না এই বাম দিক থেকে? এখন এই ভ্যালুটার মান কত বলো তো, একটা যে কোনো একটা ভ্যালু বলো। 0.000009। আচ্ছা অনেক বেশি কাছে বলে ফেলছে, আমরা আরেকটু আস্তে আস্তে যাই। 1 কে ধরো আমি এখানে 0 খুব কাছাকাছি একটা ভ্যালু, ওহো এটা তো চলে গেল। আচ্ছা দেখো ধরো আমি এখানে খুব 0 একটু কাছাকাছি আসলাম -0.5, তাই না? -0.5 -0.4 -0.3 -0.2 -0.1 -0.00001 এভাবে করতে করতে আমি 0 এর কাছে যাব না? সো আমি যদি 1 কে -0.5 দিয়ে ভাগ দেই অ্যান্সার কত আসে বলো তো? কেউ একজন ক্যালকুলেটর নিয়ে আমাকে বলো অ্যান্সার কত আসে। -2 ভাই। -2 ভেরি গুড। আচ্ছা এটা তো 0 খুব কাছে হইলো না, আমি 0 আরেকটু কাছে যাই।
বাম দিক থেকে। আচ্ছা এবার আমি আরেকটু কাছের একটা ভ্যালু বসাই 0.1 বসাই, -0.1 বসাই, এবার কত আসে বলো তো? ভাইয়া -10। -10। আচ্ছা এটাও তো আমি তো চাইলে আরো কাছে যাইতে পারি না, আমি আরেকটু কাছে যাব, ক্লোজ আপ, কাছে কাছে আসার গল্প, ঠিক আছে? আরেকটু কাছে যাই 0.0001। এবার এবার কত আসছে বলো তো आंसर? ভাইয়া -1000, সরি 10000। 10,000। -10,000। আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো আমি -0 যতটা শূন্য দিচ্ছি একের সাথে ঠিক কত বড় সংখ্যা আসতেছে? আমি যদি 1 কে আমি আরো ছোট সংখ্যা নিতে পারি না, জিরোর আরো কাছে যাইতে পারি না, আরো কাছে যাব, দেখি কত কাছে যাওয়া যায়। 0.000000, মনে করো 15-20টা জিরো দিলাম, এরপর একটা 1 দিলাম, একের সাথে কি 15-20টা জিরো আসবে না? হ্যাঁ ভাইয়া। অনেক বড় সংখ্যা আসবে না? আচ্ছা এটুকু তো সবাই বুঝলাম। এখন আমার কথা হচ্ছে আমি যদি মাইনাসের দিক জিরোর আরো কাছে যাওয়ার চেষ্টা করি, আরো বেশি কাছে যাওয়ার চেষ্টা করি, তাহলে একটা সময় কি হবে? আমি যতই কাছে আসার চেষ্টা করব ফাংশনের ভ্যালুটা ঠিক কোথায় যাবে বলো তো? ভাই নেগেটিভ ইনফিনিটির দিকে। একদম নেগেটিভ ইনফিনিটি দিকে চলে যাবে না। ভালো করে দেখো আমাদের কিন্তু মানগুলো কিন্তু নেগেটিভ দিকে বাড়তেছিল। আমি এবার সংখ্যা রেখা থেকে তোমাদের দেখাই। আমি যখন বাম দিক থেকে ইনপুট দিচ্ছিলাম, ইনপুট যখন আমার বাম দিক থেকে জিরোর কাছে যাচ্ছিল, আউটপুটটা কোন দিকে যাচ্ছে বলতো? বাম দিক থেকে নেগেটিভ যাচ্ছিল না, ইনফিনিটির দিকে। আউটপুট নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছিল না। আচ্ছা তাহলে এখন আমরা একটা অ্যানালাইসিস করে আমরা কি বের করতে পারলাম? আচ্ছা ধরো দুইজন বন্ধুরে আমি অ্যানালাইসিস করার দায়িত্ব দিলাম, একজন মনে করো আজমাইন, আরেকজন মনে করো অরিত্র। আজমাইন প্রথমে অ্যানালাইসিস করছে জিরোর কাছাকাছি ভ্যালু বাম দিক থেকে। অ্যানালাইসিস করতে করতে আজমাইনের কাছে মনে হলো যে অনেক ক্যালকুলেশন করছি, আমার তো মনে হইতেছে যে জিরোর যতই আমি বাম দিক থেকে জিরোর কাছে আসতেছি ততই আমি নেগেটিভ ইনফিনিটি দিকে যাচ্ছি। তার মানে যদি একদম জিরোতে যাইতাম এটার ভ্যালু হইতো নেগেটিভ ইনফিনিটি, আমি কনফার্ম। তো আজমাইন আমার কাছে এসে বলতেছে যে ভাই 1 রে যদি আপনি জিরো দিয়ে ভাগ দেন 100% শিওর এটা নেগেটিভ ইনফিনিটি আসবে, কারণ আমি ক্যালকুলেটরের প্রত্যেকটা ভ্যালু বসায় 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 দেখছি, অনেক কাছে এসে দেখছি যেটা নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, অনেক বড় একটা সংখ্যার দিকে যাচ্ছে। আচ্ছা আমি বললাম ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম। এবার অরিত্র উল্টা কাজটা করতেছে। চলো এবার আজমাইনের সব ইয়া মুসলাম, ওর শুধুমাত্র ওর কনক্লুশনটা রাখলাম। ও যে কনক্লুশনটা দিচ্ছে যে হ্যাঁ ভাই 1 কে 0 দিয়ে ভাগ দিলে মাইনাস ইনফিনিটি আসে, এই কনক্লুশনটা রাখলাম। এবার অরিত্র আসলো, অরিত্র সেম একই কাজ করছে। 1 কে এবার বলো তো ডান দিক থেকে যত ছোট ভ্যালু দিব তাহলে কি আসবে? 0.5 দিয়ে আসবে। তো 1 কে যদি 0.5 দিয়ে ভাগ দিই 2 আসবে, 1 কে যদি 0.1 দিয়ে ভাগ দিই 10 আসবে, 1 কে যদি 0.00001 দিয়ে ভাগ দিই তাহলে 10,000 আসবে, এরকম আসবে না? আসবে। সো 1 কে যদি তুমি ডান দিক থেকে যত ধরো একদম এইদিকে একদম জিরোর খুব কাছে একটা ভ্যালু, এইটা দিয়ে যদি ভাগ দাও তাহলে খুব বড় কোনো ভ্যালু পাইতে থাকবে না? যত কাছে আসবা তত বড় ভ্যালু পাবা। তবে তুমি যত জিরোর কাছে যাচ্ছ ফাংশন তত তোমার থেকে দূরে যাচ্ছে, তত বেশি বড় বড় ভ্যালু তোমাকে দিচ্ছে, ঠিক আছে? সো এরকম একটা ঘটনা হচ্ছে। তাও অরিত্র চিন্তা করলো যে আমি যখন 0.5 বসাইছি আমি 2 পাইছি, 0.1 বসাইছি আরেকটু ছোট ভ্যালু বসাইছি, জিরোর একটু কাছাকাছি একটা ভ্যালু বসাইছি 10 পাইছি, আমি 0.0001 বসাইছি আর জিরোর মানে আরেকটু কাছে ভ্যালু বসাইছি, আমি 10,000 পাইছি, আর একটু বড় ভ্যালু পাইছি। আমি যতই ছোট ভ্যালু বসাই ততই বড় ভ্যালু পাই, এবং কোন দিকে বড় ভ্যালু পাই? প্লাস ইনফিনিটি দিকে পাচ্ছি। তো অরিত্র বললো আউটপুট তো এবার দেখতেছি, অরিত্র বললো আউটপুট তো দেখতেছি প্লাস ইনফিনিটি দিকে যাচ্ছে। যতই আমি 1 কে আমি যতই জিরোর কাছাকাছি যাচ্ছি ডান দিক থেকে ততই দেখতেছি যে কি ভ্যালুটা তো প্লাস ইনফিনিটি দিকে যাচ্ছে। আচ্ছা তাহলে আর বাম দিকেরটা হিসাব করার দরকার নাই, যেহেতু একদিকে পাইছি বাম দিকেরটা করলে তো একই আসবে। তো অরিত্র বললো যে হ্যাঁ ভাই 1 কে 0 দিয়ে ভাগ দিলে প্লাস ইনফিনিটি আসবে। এটা হচ্ছে আমার কনক্লুশন, আমি অ্যানালাইসিস করছি, রিসার্চ করে আমি এই জিনিসটা পাইছি। আচ্ছা এখন আমি তো পড়ছি বিপদে, কারণ আমি তো জানি যে ম্যাথমেটিক্স এর একটা ডেফিনেশন আছে যে ভাগের অনন্যতা বলতে একটা জিনিস আছে। ভাগের অনন্যতা হচ্ছে কোনো কিছুকে কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল আসবে তো ভাই একটা। ভাগফল তো চলে আসছে, আজমাইনের সময় ভাগফল আসছে মাইনাস ইনফিনিটি, অরিত্রের সময় ভাগফল আসছে প্লাস ইনফিনিটি। পড়লাম তো বিপদে। তাইলে 1 কে যদি 0 দিয়ে ভাগ দাও ভাগফল কত আসতেছে? প্লাস মাইনাস ইনফিনিটি। তার মানে যে কোনো একটা সংখ্যাকে যদি তুমি 0 দিয়ে ভাগ দাও ভাগফল কয়টা আসতেছে বলো তো? প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে এইটা কি বলতো ভাগের ডেফিনেশনকে ভাঙছে কিনা? ভাগের ডেফিনেশন বা ভাগের সংজ্ঞাকে ভায়োলেট করছে, ভাগের সংজ্ঞাকে ইফটিজিং করছে, ঠিক আছে? সরি ইফটিজিং না, ভায়োলেট করছে। আচ্ছা ঠিক আছে, তার মানে ভাগের ডেফিনেশন বা সংজ্ঞাকে যদি ভায়োলেট করছে তার মানে এইটা কি করলো? এটা সংজ্ঞা মানে নাই। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারবো অসংজ্ঞায়িত। সবাই কি অসংজ্ঞায়িত কনসেপ্টটুকু বুঝছো? জি ভাইয়া। সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া।
দেখো এগুলা খুব বেসিক জিনিসপত্র, এগুলা আমি অনেস্টলি বলতেছি আমি তোমাদের ডিফারেন্সিয়েশনের 15টার মতো ক্লাস নিব, ঠিক আছে? কিন্তু সত্যি কথা যদি বলি আমি ডিফারেন্সিয়েশন শেষ করতে পারবো 6টা থেকে 7টা ক্লাসে। এখন তোমরাও নিশ্চয়ই চাও না, যদি তোমরাও নিশ্চয়ই চাও না আমি 6-7টা ক্লাসে সবগুলো অঙ্ক ধুমধাম করাই ফেলি, যদি তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার না হোক, কেউ একজন প্রশ্ন করলে আটকে যাও, এটা নিশ্চয়ই তোমরা চাও না। তাই তোমরা একটু আমার সাথে রেসপন্স করো যে আমি চেষ্টা করবো বেসিক থেকে শুরু করছি বেসিক থেকে, তো ওইভাবেই করবো। কোনো জায়গায় না বুঝলে আমাকে বলবা, ওকে? সো অসংজ্ঞায়িত আমরা বুঝলাম। ভাইয়া অসংজ্ঞায়িত কখন হ্যাঁ বলো। বলছিলাম তার মানে যদি প্লাস মাইনাস 2 বের হয় তাহলে কি ওই সমীকরণটা আপনার অসংজ্ঞায়িত হবে? প্লাস মাইনাস কোনো 2 সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে প্লাস মাইনাস 2 কখনোই আসবে না। তুমি ওই যে স্কয়ার রুটের মধ্যে প্যাচ লাগাই দিও না। ওইটা তো মানে প্লাস, দেখো মানে ভাগফলের সংখ্যা হচ্ছে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল আসবে দুইটা। তুমি কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কখনোই প্লাস মাইনাস 2 আসবে না। আনতে পারবা প্লাস মাইনাস 2? তুমি কি এটা বলতেছো x² = 4, x = প্লাস মাইনাস, এটার সাথে তো ভাগের সম্পর্ক নাই, এটা রুট ওভার আছে, এগুলো আলাদা জিনিস। বুঝতে পারছি, আমার বলেছি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, ভুল বলতে কিছু না, কোনো কোশ্চেন স্টুপিড না, সব ঠিক আছে। ওকে, সো এইটা ছিল আমাদের ডেফিনিশনকে ব্রেক করলো, তার মানে আমরা বলছি অসংজ্ঞায়িত। এখন অসংজ্ঞায়িতর ভিতরে আমি আবার একটা সাব গ্রুপ করলাম, আমি বললাম অনির্ণয় বলতে আরেকটা জিনিস আছে। আচ্ছা, অসংজ্ঞায়িত বলতে কিন্তু এমন না ব্যাপারটা যে তুমি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করতেছো, ভাগফল পাইছো দুইটা, এটা অসংজ্ঞায়িত এমন না। অসংজ্ঞায়িত মানে হচ্ছে ভাগফলে একটা পাবা না, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে ভাগফল তুমি একটা পাও না, একের অধিক পাইছো, সেটাই হচ্ছে অসংজ্ঞায়িত। অনির্ণয় হচ্ছে ভাগফল যে কয়টা পাবা সেটাই তুমি জানো, মানে ইনফিনিটি সংখ্যক ভাগফল পাবা। একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে ভাগফলের কোনো শেষই নাই, মানে যত খুশি তত ভাগফল পাচ্ছ, তখন সেটা বলি ভাই নির্ণয় করতে পারছিস না, মানে হাল ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে অনির্ণয়, এটাকে নির্ণয় করা যাচ্ছে না, এবং এটা নিজেও একটা অসংজ্ঞায়িত, কারণ এটা নিজে সংজ্ঞা মানতেছে না এবং একই সাথে তাকে নির্ণয় করা যাচ্ছে না। ওকে, এবার আমি অনির্ণয়টা একটু ব্যাখ্যা করি, অনির্ণয় ফরম্যাট গুলো কোনটা, কারণ বারবার আমাদের ডিফারেন্সিয়েশনের মধ্যে সবচেয়ে বেশি আসবে অনির্ণয় ফরম্যাট। আমি তোমাকে কিছু অনির্ণয় ফরম্যাট দেখাই। 0/0 এটা একটা অনির্ণয় ফরম্যাট। 0/0 মানে কি? নির্ণয় করা যায় না। ∞/∞ নির্ণয় করা যায় না। 1∞ নির্ণয় করা যায় না। ওকে, ভাইয়া আছেন? আছে মনে হয়, কিছু একটা সমস্যা হয়েছে। আমার হচ্ছে একটু হাত ঘামানোর প্রবলেম আছে, আমার তো হাত ঘামে গেলে আমি লিখতে একটু সমস্যা, একটু ওয়েট কর। হ্যাঁ, তো আমি তোমাদের আরো কিছু অনির্ণয় ফরম্যাট দেখাই। আমি কি কি দেখালাম? 0/0 দেখাইলাম, ∞/∞ দেখাইছি, 1∞ দেখাইছি। আরেকটা অনির্ণয় ফরম্যাট আছে ইনফিনিটি, সেটা তো দেখাই দিলাম, সরি। টোটাল আমার জানার মধ্যে টোটাল 7টা অনির্ণয় ফরম্যাট আছে। এর বাইরে তোমরা যদি কোনো অনির্ণয় ফরম্যাট পাও আমাকে বলতে পারো, তাহলে আমার শিখা হবে, কিন্তু আমি জানি না এর বাইরে। ভাইয়া ঠিক আছে, তো হ্যাঁ বলো। n∞ কি হবে? 1 কি? n∞ হ্যাঁ ওই একই তো, 1∞ n∞। আচ্ছা, তো 0 × ∞, তারপরে ∞∞ এটাও একটা ফরম্যাট হতে পারে, ইনফিনিটির মাথায় আবার ইনফিনিটি, ঠিক আছে। এরপরে ইনফিনিটির সাথে প্লাস মাইনাস আরেকটা ইনফিনিটি, এটাও অনির্ণয়, নির্ণয় করা যায় না, ঠিক আছে। কয়টা বললাম আমি? 1 2 3 4 5 6 7, হ্যাঁ। এই যে টোটাল 7টা জিনিস লিখলাম, এই 7টা জিনিসকে হচ্ছে কি আমাদের অনির্ণয় ফরম্যাট, মানে কি তাদেরকে নির্ণয় করা যায় না। আচ্ছা, এখন আমি শুধুমাত্র জিরোটা দেখাবো। জিরোটা তুমি অনেকভাবে অনির্ণয় দেখাইতে পারো। অনির্ণয় মানে কি বুঝছো? মানে এটাকে তুমি নির্ণয় করতে পারবে না, মানে এটা অনেক কিছু লিখতে পারবা। তো মনে করো আবার তোমাদের 3জন বন্ধু নিলাম। আচ্ছা, আমি দেখি মেয়েদের মধ্যে 2জন নেই। তো ধরো খাদিজা বললো একদম পিওর বাঙালি, ঠিক আছে। তো পিওর বাঙালি সে বললো যে ভাই 0/0 মান তো আমি পারি, 0/0 হচ্ছে আমি শিখছি ছোটবেলায় যে এক্স যদি থাকে উপরে নিচে যদি একটা এক্স থাকে এক্স কাটা অ্যান্সার হচ্ছে 1, 2 যদি থাকে 2 কাটা অ্যান্সার হচ্ছে 1। সো আমার কাছে আইসে সে বললো যে ভাই এটার অ্যান্সার হচ্ছে 0/0 অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা গেল। এরপরে
আকিদা ধরো আসলো, আসার পর বললো ভাই আমি শিখছি কোনো একটা সংখ্যা, ওই সংখ্যাটাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি, যে কোনো একটা সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি প্লাস মাইনাস ইনফিনিটি হচ্ছে অ্যান্সার আসে, বা শুধু ইনফিনিটি অ্যান্সার আসে বা প্লাস মাইনাস ইনফিনিটি আসে, তাহলে 0 কে 0 দিয়ে ভাগ করলে প্লাস মাইনাস ইনফিনিটি আসবে। ঠিক আছে, এই একটা বললো। আচ্ছা গেল, একটা পাইলাম 1, একটা পাইলাম প্লাস মাইনাস ইনফিনিটি। আচ্ছা এরপরে এবার ধরো নেহাল আসলো, নেহাল আইসে একটু ধরো ম্যাথমেটিক্স অনেক বুঝা বুঝা একটা ভাব, যে ভালো কি ভাই আমি ডেফিনেশন থেকে কাজ করব, আমি ওদের মতো এরকম মুখস্থ কাজ করি না। বলতেছে যে ভাই ব্যাপারটা হচ্ছে গিয়া আমি তো জানি যে যে কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যাতে ভাগ করলে ভাগফল তো যে কোনো একটা সংখ্যা আসবে, আমি ধরলাম আমার ভাগফলটা হচ্ছে এক্স আসছে। আচ্ছা তো ভাই এরপরের লাইনে কিন্তু চাইলে আমি এই কাজটা করতে পারি, তাহলে 0 ইজ ইকুয়াল টু কি বলেন তো ভাই? এক্স ইন্টু 0, এক্স ইন্টু 0। আচ্ছা ভাই তাহলে এক্স আসলে কি ছিল? এক্স ছিল ভাগফলটা না, 0 কে 0 দিয়ে ভাগ করলে ভাগফল কত? আমার তো এই এক্স এর মানটাই তো দরকার, তাই না? এক্স এর মানটাই তো দরকার। এখন নেহাল আমার বলতেছে যে ভাই দেখেন এটার অ্যান্সার কিন্তু অনেক অসংখ্য আসতে পারে। কেমনে? ভাই আপনি এক্স এর জায়গায় 1 বসান, 1 কে 0 দিয়ে গুণ দেন, 1 এর সাথে 0 গুণ দেন, পাবেন 0। এক্স এর জায়গায় -1 বসান, তাও -1 এর সাথে 0 গুণ দেন, পাবেন 0। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করতেছে। আপনি এখানে 5 বসান, 100 বসান, -100 বসান, -0.25 বসান, যাই বসান এক্স এর যে ভ্যালুই বসাচ্ছেন, দেখেন ভাই গুণ দিলে কিন্তু 0 0 স্যাটিসফাই করতেছে। তার মানে 0 কে 0 দিয়ে ভাগ করলে যে কোনো কিছু আসতে পারে, 1 2 3 4 5 6 যে কোনো কিছু আসতে পারে, কোনটা যে আসবে আমি নিজেই জানি না। ঠিক আছে, মানে আমি নির্ণয় করতে পারতেছি না। তো তখন আমি আমার কাছে মনে হলো যে কি না উপরের দুইটা ব্যাখ্যা একটু দুর্বল, তো সেই তুলনায় নেহালের ব্যাখ্যাটা কারেক্ট। তো তখন আমি তখন যেটা এখান থেকে যেটা বলা যাবে সেটা হচ্ছে কি, যেহেতু এখানে ভাগের সংজ্ঞাকে ভায়োলেট করছে তো করছেই, কিন্তু কোনটা যে আসলে অ্যান্সার আসছে সেটাও আমি বলতে পারতেছি, নির্দিষ্ট কোনো অ্যান্সারই নেই। তার মানে 0 কে 0 দিয়ে যখন ভাগ করতেছো, কোনো ম্যাথমেটিশিয়ান না বা কেউ এখনো নির্দিষ্ট একটা মতে আসতে পারে নাই যে ভাই 0 কে 0 দিয়ে ভাগ করলে এই ভ্যালুটাই আসা বেশি যৌক্তিক। কোনটা যে বেশি যৌক্তিক সেটাই না, যে কোনো কিছু আসতে পারে। তার মানে 0 কে 0 দিয়ে ভাগ করলে সেটাকে আমি কি বলতেছি? আমি সেটাকে বলতেছি অনির্ণয়। অনির্ণয় নিজেও কিন্তু একটা অসংজ্ঞায়িত, সে একটা অসংজ্ঞায়িত বটে, তারপরও সে অনির্ণয়, কারণ হচ্ছে তার মানই আমি বের করতে পারছি না। সো এই ছিল আমাদের এই 0/0 থেকে শুরু করে এই যে 7টা ফরম্যাট লিখলাম অনির্ণয়, প্রত্যেকটা ফরম্যাটের এই একই ঝামেলা। এক্সাক্ট যে কোনটা আসবে তুমি কিছুই বলতে পারবে না। তুমি ইনফিনিটি থেকে ইনফিনিটি যদি যোগ করো কত আসবে তুমি বলতে পারো? কত বড় আসবে বা কত ছোট আসবে সেটা বলতে পারো? ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করলে কি আসবে কিছু বলতে পারো? কারণ ইনফিনিটি নির্দিষ্ট কোনো সংখ্যাই না। ইনফিনিটি যদি একটা সংখ্যা হইতো, একটা সংখ্যা থেকে একটা সংখ্যাকে বাদ দিয়ে আমি আরেকটা সংখ্যা লিখতে পারতাম। ইনফিনিটি হচ্ছে একটা ধারণা। যখন খুব বড় সংখ্যা চলে আসে আমাদের সামনে, যে সংখ্যা নিয়ে আমরা ডিল করতে সমস্যা ফেস করি, এত বড় সংখ্যা নিয়ে ক্যালকুলেট করা ঝামেলা, তখন তার পরিবর্তে আমরা ইনফিনিটি বসাই। তো ইনফিনিটি মানে যে আসলে কথা সেটাই জানি না, তাহলে ইনফিনিটিতে কোনো কিছু যোগ করলে কত বসাবা বা বিয়োগ করলে কত বসাবা এক্স্যাক্টলি কেউ বলতে পারবে যে কত হবে অ্যান্সার? কেউ বলতে পারবে না। তার মানে এই ছিল হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত রিলেটেড কথা আর অনির্ণয় রিলেটেড কথা। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে বলো। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন থাকলে, অসংজ্ঞায়িত অনির্ণয় রিলেটেড কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া হ্যালো, আপনার আর ইউ স্ক্রিনটা দেয়ার? ল্যান্ডস্কেপ ভিউতে আনলে ভালো হয়। হ্যাঁ কি কি? আপনার এই স্ক্রিনটা ল্যান্ডস্কেপ ভিউতে আনলে ভালো হয়, একটু সেট করে নিলে ভালো হয়। ল্যান্ডস্কেপ ভিউ, হ্যাঁ ভাই ল্যান্ডস্কেপ ভিউ করলেই ভালো। পোর্ট্রেট ভিউতে আসতেছে তো প্রবলেম হইতেছে। ল্যান্ডস্কেপ ভিউ তো মনে রাখছি। আচ্ছা এবার কি ঠিক আছে? আমি কিন্তু ল্যান্ডস্কেপ ভিউতেই রাখছি, একটু স্ক্রিনটা একটু ছোট হ্যাঁ করছিলাম। ভাই ঠিক আছে, এবার ঠিক আছে? এবার ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা আমার স্ক্রিনটা একটু বড় আর কি, আমি নতুন একটা কিনছি তো আইপ্যাড, তো ওটার স্ক্রিনটা একটু বেশি বড়, তো ওই জন্য একটু ছোট করছিলাম। এখন তোমাদের মোবাইলে আরো বেশি ছোট হয়ে গেছে আর কি, এই জন্য। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত বুঝতে পারছো সবাই?
সবার কি ক্লিয়ার? আমি কি নেক্সট টপিকে যাব? জি ভাইয়া ক্লিয়ার। স্যার বুঝছি। ওকে, তো আমরা নেক্সটে যাই। সো আমরা কি কি বললাম? আমরা অসংজ্ঞায়িত অনন্য দেখলাম। আচ্ছা, এখন আসো আমরা লিমিট। আচ্ছা, এখন আমরা একটু সীমা, লিমিটের বাংলা কি? লিমিটের বাংলা হচ্ছে সীমা। সীমা। এখন আমরা যদি অসংজ্ঞায়িত অনন্য বুঝছি, চলো এখন আমরা সীমা জিনিসটা বা লিমিট জিনিসটা একটু বুঝি। সো লিমিটের ব্যাপারটা হচ্ছে আচ্ছা ধরো আমি একটা এয়া লিখে দেবো, x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2। সেটা একটা ফাংশন লিখলাম। ওকে, এখন আমি তোমাকে বললাম, তোমার একটা সাইনের সাথে একটু পরিচিত করি। লিমিট x টেন্ডস টু 2, এই যে সাইনটা দেখতেছো না, এই সাইনটা হচ্ছে টেন্ডস টু। এটাকে বলা হয় টেন্ডস টু, মানে বাংলা যদি বলি কাছাকাছি যাওয়া। x যদি 2 এর কাছাকাছি যায়, এই ব্যাপারটা হচ্ছে একদম খাস বাংলায় বললে x যখন 2 এর খুব কাছে যাবে। আচ্ছা, সো x কিন্তু x টেন্ডস টু 2 যখন লিখবো কোনো জায়গায়, তখন সেটা মানে কিন্তু x ইজ ইকুয়াল টু কিন্তু 2 না, মানে x আর 2 একই জিনিস না, মানে x 2 এর খুব কাছাকাছি একটা ভ্যালু, কিন্তু x 2 না। আচ্ছা, এখন আমরা ওই আগের মতোই আবার একটা ক্যালকুলেশন করি। আচ্ছা, এই যে ফাংশনটা লিখলাম, কেউ একজন আমাকে বলতে পারবা যে এখানে x ইজ ইকুয়াল টু 2 বসালে অ্যানসার কত আসবে? ভাইয়া অসংজ্ঞায়িত, অনির্ণেয়। 0/0 চলে আসতেছে না? আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, আমার কি ইচ্ছা করতে পারে কিনা যে এই ফাংশনটার মধ্যে দেখো তুমি x ইজ ইকুয়াল টু 2 কিন্তু আমি বসাইতে পারতেছি না, আর x ইজ ইকুয়াল টু 2 ছাড়া যে কোনো কিছু কিন্তু আমি বসাইতে পারতেছি, যে কোনো কিছু বসাইলে কিন্তু কোনো সমস্যা নেই। মানে আমার ইচ্ছা করতেছে যে x ইজ ইকুয়াল টু 2 হইলে কত হয় সেটা জানা, 2 এর সীমা কত, তার মান নাই, বাট আমি জানতে চাচ্ছি যে কি x যদি আসলে 2 হইতো তাহলে কোন জিনিসটা হওয়া সবচেয়ে বেশি যৌক্তিক। আমি একটু সহজভাবে বলি, ধরো আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে আইফোন, ধরো আমি নতুন একটা ফোন বানাইলাম, আইফোন S20 আলট্রা, এটা আমার বানানো একটা ফোন। হ্যাঁ, তো এটার দাম ধরো 1 লাখ। এখন আমার কাছে ওই টাকাটুকু নাই, এই ফোনটা বের হইছে, এই ফোনের দাম হচ্ছে 1 লাখ। আমার কাছে 1 লাখ টাকা নাই, বাট আমার কাছে যদি 1 লাখ টাকা থাকতো তাহলে কি আমি এই ফোনটা কিনতে পারতাম কিনা? আমার ফোন কিনা দরকার, যদি আমার কাছে 1 লাখ টাকা থাকতো তাহলে আমি এই ফোনটা কিনতে পারতাম। তার মানে আমার সীমা, আমার যদি 1 লাখ টাকা পরিমাণ এফোর্ড করতে পারতাম তাহলে আমার মোবাইল কেনার সীমাটা বাড়তে বাড়তে কোথায় যাইতো বলতো? আইফোনে যাইতো না। মনে করো আমার কাছে এখন 30,000 টাকা আছে, 30K। আমি এখন পড়ে আছি শাওমির মধ্যে, কথার কথা শাওমিতে পড়ে আছি। যদি আমার এই টাকাটা 30K থেকে বেড়ে 1 লাখ হইতো, আমার মোবাইলের সীমাটা কোথায় যাইতো? আইফোন S20 আলট্রা, এই নামে কোনো ফোন নাই যদিও। আচ্ছা, আইফোন S20 আলট্রা, তাহলে আমার যদি টাকাটা 30K থেকে 1 লাখে বেড়ে যাইতো তাহলে আমার ফোনের সীমাটা কোথায় যাইতো? আইফোন S20 আলট্রার দিকে যাইতো। তাহলে আমার কাছে একটা জিনিস নাই, তারপরও আমি তার সীমা কিন্তু জানতে পারি যে এই জিনিস সীমাটা কত হইতে পারতো। আমার কাছে কিন্তু এখন x ইজ ইকুয়াল টু 2 ভ্যালুটা বসানো সম্ভব না। আমি যে ফাংশনটা নিয়ে কথা বলতেছি সেই ফাংশনের মধ্যে তুমি x ইজ ইকুয়াল টু 2 বসাইতে পারবা না, কারণ x ইজ ইকুয়াল টু 2 বসালে কি হবে? এটা অনির্ণেয় হয়ে যাবে, রাইট? কিন্তু আমি জানতে চাচ্ছি কি তার সীমাটা কত। আচ্ছা, বসাইলে কি হইতো, কি হইতে পারতো হাইস্ট? তাহলে আমার কি করতে হবে বলতো? তার লিমিট নিয়ে কাজ করতে হবে। তো লিমিট আসলে যেটা করে, x ইজ ইকুয়াল টু 2 বসায় না, x ইজ ইকুয়াল টু 2 এর খুব কাছাকাছি একটা ভ্যালু বসায়। x ইজ ইকুয়াল টু 2 এর খুব কাছাকাছি ভ্যালু যখন বসায় তখন সে দেখে তার ভ্যালুটা কোন দিকে যায়। যদি তার ভ্যালুটা নির্দিষ্ট একটা দিকে যায় তখন সে বলে আচ্ছা ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 2 তো বসাইতে পারতেছি না, কিন্তু x ইজ ইকুয়াল টু 2 এর খুব কাছে হইতো
তাহলে এই ফাংশনের ভ্যালুটা অমুক বিন্দুর কাছে যাইতো, অমুক পয়েন্টের কাছে যাইতো। ঠিক আছে, তাহলে এখন আমরা চলো এই ফাংশনের জন্যই আমরা সীমাটা বের করে দেখি কি আসে। ক্যালকুলেটর নিয়ে একটু রেডি থাকো। আমাকে বলবা, ধরো আমি এখানে একটা ছক করি, এক জায়গায় আমি ধরো এক্স এর ভ্যালুগুলো বসাবো, আরেক জায়গায় হচ্ছে ধরো এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এর ভ্যালুগুলো বের করে করে দেখি কত আসে। মনে করো যখন আমি 2 বসাচ্ছি এক্স এর ভ্যালু, 2 বসালে কত আসতেছে বলো তো? অনির্ণেয় না? অনির্ণেয় আসতেছে। আচ্ছা 2 বসাইলে না অনির্ণেয়, কিন্তু 2 ছাড়া অন্য ভ্যালু বসালে তো অনির্ণেয় না। আচ্ছা 2 থেকে 2 এর খুব কাছাকাছি একটা ভ্যালু কত? 1.9999। আচ্ছা 1.9999 বসালে কত আসে দেখো তো, ক্যালকুলেট করে একটু আমাকে বলো 1.99 বসালে কত আসে? ভাইয়া -1.386 ইন্টু 10⁻⁴। তুমি কি ক্যালকুলেশন ঠিক মতো করছো? 3.99 আসছে। 3.9999 আসার কথা, নেহালে ক্যালকুলেশন ভুল হয়েছে। 3.999 আসছে না? সেটাই তো, 3.9999 এক মারছে। আচ্ছা এবার বলো তো 1.9 যদি দুইটা 9 বসিয়ে দাও তাহলে এখানে অ্যানসার কত আসতো? 3.9। আচ্ছা মারো দেখি। 3.99 আসতো। ক্যালকুলেশন করে দেখো এটাই আসবে। কত আসছে? 3.9। আচ্ছা যদি আমি 1.5 বসাইতাম এখানে কত আসতো? 3.5। আচ্ছা আমার রিসার্চটা এই পর্যন্তই থাকুক, আমি এবার 2 থেকে বড় ভ্যালুগুলো বসায় একটু রিসার্চ করব। আচ্ছা একটু নিচ থেকে শুরু করি। তো ধরো আমি 2.5 বসাইলাম, অ্যানসার কত আসে বলো তো? কেউ একজন একটু ক্যালকুলেট করে বলো তো আমাকে, 2.5 বসালে কত আসে অ্যানসার? 4.5। 4.5। আচ্ছা আমি যদি 2.1 বসাই তাহলে কত আসবে? 4.1। 4.1 আসছে। আমি যদি 2.01 বসাই তাহলে কত আসে? 4.01। 4.01। আমি 2 এর আরো কাছের একটা ভ্যালু বসাই, 2.00001, এটা আসবে 4.00001। আচ্ছা দেখো তো এইবার চলো এবার আমরা লিমিট জিনিসটা এবার বুঝতে পারবো লিমিট আসলে কি। আচ্ছা তোমরা কি একটা জিনিস বুঝতে পারতেছো? আমি যখন এই যে দেখো 2 এর ছোট ভ্যালু থেকে শুরু করে 2 এর, আমি যত বেশি 2 এর ছোট ভ্যালু থেকে শুরু করে 2 এর কাছাকাছি ভ্যালুতে যাচ্ছিলাম, আমার ফাংশনের ভ্যালুটা কোথায় যাচ্ছিল? কার কাছাকাছি যাচ্ছিল বলো তো? 4 এর দিকে। 4 এর কাছাকাছি যাচ্ছিল। আবার দেখো আমি যখন 2 থেকে একটা বড় ভ্যালু 2.5, কিন্তু 2 থেকে বড় একটা ভ্যালু, আমি 2.5 থেকে আস্তে 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 কোথায় যাচ্ছি বলো তো? 2 এর দিকে যাচ্ছি না? আমার ফাংশনের ভ্যালুটা কার দিকে যাচ্ছে দেখো তো? 4 এর দিকে। এইবারও কার দিকে যাচ্ছে? এইবারও কার দিকে যাচ্ছে বলো তো? 4 এর দিকে। এইবারও কিন্তু 4 এর দিকেই যাচ্ছে। এখন যখন আমি দেখলাম যে আচ্ছা আমি যদি 2 এর ছোট ভ্যালু বসায় 2 এর কাছে আসি, ফাংশনের ভ্যালু 4 এর দিকে যায়। আবার 2 থেকে একটু বড় ভ্যালু থেকে শুরু করে আবার 2 এর কাছাকাছি আসি, ফাংশনের ভ্যালু এইবারও 4 এর দিকে আসে। এক্সাক্ট 2 বসাইলে কত আসে? এক্সাক্ট 2 বসাইলে তো অনির্ণেয়। এক্সাক্ট 2 বসাইলে কি অনির্ণেয় মানে কি বলতো? অনির্ণেয় মানে তার মধ্যে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, ডট 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 প্লাস ইনফিনিটি আসতে পারে, আবার -1 -2 -3 এভাবে করতে করতে মাইনাস ইনফিনিটিও আসতে পারে না? অনির্ণেয় মানে কিন্তু এই যে কোনো কিছু আসতে পারে। কিন্তু এখন আমাকে বলো, যদি আমি 2 বসাইতে পারতাম তাহলে এই এতগুলা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা আসা সবচেয়ে বেশি যৌক্তিক? 4 আসা সবচেয়ে বেশি যৌক্তিক না? এই যে সবচেয়ে বেশি যৌক্তিক ভ্যালুটা বের করতে পারা, এটাকেই বলা হয় 2 এর জন্য এই ফাংশনের সীমা। এই ফাংশনের 2 এর মধ্যে কোনো ভ্যালু নাই। আমি যখন এই ফাংশনের মধ্যে 2 বসাচ্ছি 0/0 ফরম্যাট চলে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি এই ফাংশনের সীমা বের করতে, যে আচ্ছা যদি 2 বসাইতে পারতাম তাহলে কত হওয়ার কথা,
মানে আমার কাছে তো 1 লাখ টাকা নাই, কিন্তু যদি আমার কাছে 1 লাখ টাকা থাকতো তাহলে কি করতে পারতাম? তাহলে কি সবচেয়ে 1 লাখ টাকা থাকলে কোন ফোনটা কিনা আমার জন্য সবচেয়ে বেশি যৌক্তিক ছিল বলতো? যেই ফোনটার দাম 1 লাখ সেটা কিনাই আমার জন্য সবচেয়ে বেশি যৌক্তিক ছিল না? যেটা 1,10,000 টাকা সেটা কিনা তো যৌক্তিক না আমার জন্য। তার মানে এই যে আমি আমার আসলে ওই জিনিসটা আমার নাই, বাট ওই টাকাটা আমার নাই, এফোর্ড করার মতো আমার অ্যাবিলিটি নাই, বাট আমি আমার সীমাটা বের করলাম। যদি আমার ওই পরিমাণ টাকা থাকতো তাহলে আমার সীমাটা হয়তো ওই রকম। আমার এখানে দুই বলতে কোনো ভ্যালু আমি এই ফাংশনে বসাইতে পারতেছি না, কিন্তু যদি আমি 2 বসাইতে পারতাম সবচেয়ে যৌক্তিক যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 4। এই 4টাকেই বলা হবে এই ফাংশনে 2 এর জন্য লিমিট। তোমরা লিমিটের কনসেপ্টটা কি বুঝতে পারছো? লিমিটের কনসেপ্ট যদি না বুঝো ডিফারেন্সিয়েশনে করতে কোনো সমস্যা হবে না, আসলে কোনো সমস্যা হবে না করতে, কিন্তু ডিফারেন্সিয়েশন বুঝতে অনেক সমস্যা হবে। ডিফারেন্সিয়েশন করা আর ডিফারেন্সিয়েশন বুঝা আকাশ পাতাল তফাৎ। লিমিটের কনসেপ্ট বুঝতে পারছো? আমি যদি x এর ভ্যালু 2 এর দিকে যাই সবচেয়ে যৌক্তিক ভাবে y এর ভ্যালু কত, এই ফাংশনের ভ্যালু কত আসে? 4 এর কাছাকাছি আসতেছে, তাহলে 4ই হচ্ছে সীমা। লিমিট কেমনে বের করে? এই যে এখন যে 4 বের করলাম, এই যে 4টা আমি বের করলাম, এটা কিন্তু আমি দেখো আমি কিন্তু অ্যানালাইসিস করে বের করছি, মানে x এর বিভিন্ন মান বসায় ছোট মানগুলো বসাইছি, 2 এর থেকে x এর 2 এর থেকে বড় মানগুলো বসাইছি, তারপরে আমি বের করছি। কিন্তু এত কাহিনী আমাদের অঙ্ক করার সময় করা লাগবে না, কারণ আমরা অঙ্ক এই যে 4 এর যে সীমাটা বের করলাম না, এই সীমাটা বের করার টেকনিক শিখবো আমরা একটু পরে। টেকনিক তো পরের জিনিস, টেকনিক তো শিখাইলে যে কেউ পারবে, টেকনিক আমরা পরে শিখবো। কিন্তু আগে তোমরা বলো যে তোমরা এই থিওরিটা বুঝতে পারতেছো কিনা, যে এই কিভাবে আসলে লিমিটটা আসতেছে। বুঝতে পারছো? আজমান বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো? আচ্ছা, এবার গ্রাফিক্যালি তোমাদেরকে এই জিনিসটা দেখাবো এবং তোমাদেরকে আমি বুয়েটের একটা প্রবলেম নিয়ে একটা আলোচনা করি, যেই প্রবলেমটা 2013 সালে আসছিল এবং বিশ্বাস করো বুয়েটের একটা ভাইও পারে না। এটা আমাদের উদ্দেশ্যে আমাদের অন্য ভাইরা বলছে, শুধুমাত্র বুয়েটের যে ছেলেটা ফার্স্ট হয়েছিল ওই ছেলেটার নাম হচ্ছে অনিক সরকার, তোমরা চিনো হয়তো বা অনেকে। অনিক সরকার ভাইয়া উনি এই রিসেন্ট 2-1 মাস আগে গুগলে জব পাইছে, চলে গেছে গুগলে। তো ওই ভাইয়াটা ছাড়া আর একটা সিঙ্গেল মানুষ ওই প্রবলেমটা পারে না। ঠিক আছে, ওই প্রবলেমটা পারার জন্য তোমার লিমিটের কনসেপ্টটা লাগবে। কারণ আমি তোমাকে আগেই বললাম, যারা বুয়েটে চান্স পায় বা যারা বুয়েটে পড়ে বা ভালো ভালো জায়গায়ও পড়ে, তারা কেউ ডিফারেন্সিয়েশন ভালোভাবে বুঝে না। ঠিক আছে, একদম অনেস্টলি বলতেছি, কেউই ভালোভাবে ডিফারেন্সিয়েশন জিনিসটা বুঝে না, ফিল করে না। কারণ ডিফারেন্সিয়েশন বারবার করতে হয়, তো সবাই করে, কিন্তু কি বুঝায় না বুঝে কিচ্ছু বুঝে না। ইন কেস যদি কখনো যদি এরকম উল্টাপাল্টা কোশ্চেন একটা চলে আসে, তো দেখা যাবে কি যারা একটু বুঝে পড়ছে তারা হয়তো এখানে একটা অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, এখন চলো এই যে একটু ওয়েট করো। হ্যালো, হ্যাঁ তোমরা কি আছো? জি ভাই আছি। ওকে ওকে। হ্যাঁ ভাই আচ্ছা, আছে। আমার কি নেটে প্রবলেম করতেছে? আমি আসলে বুঝতেছি না নেটে কি না প্রবলেম ভাই করতেছে? ঠিকই তো আছে। ক্লিয়ার শুনতেছো? আচ্ছা ওকে ওকে। ক্লিয়ার শুনতেছি। আচ্ছা এখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি যে সবকিছুর কি সীমা আছে? মানে এই বিভিন্ন বাংলা সিনেমার মধ্যে দেখবা ডায়ালগ দেয়, সবকিছুর একটা সীমা আছে। বাংলা সিনেমার ডায়লগ কি তোমাদের মনে আছে কিনা? আমি তো ছোটবেলায় সিনেমা দেখতাম। তো সবকিছুর একটা লিমিট আছে বা সীমা আছে, এটা বলে। বাস্তবে কি ম্যাথমেটিক্যালি কি তাই হয়? না স্যার। ওই মিয়া না, মানে আমি তোমার পড়াইছি এমন, তুমি জানো কেমন বলো? স্যার একটা ভিডিও দেখছিলাম, ওখানে দেখছি। সাবাস সাবাস, অ্যাডভান্স। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে সবকিছুর কি লিমিট বা সীমা কি আছে আদৌ? এখন যদি না থাকে অ্যান্সার হইতে পারে ইয়েস অর নো। আমি যদি বলি না সবকিছুর সীমা নাই, তাহলে নিশ্চয় তার একটা ব্যাখ্যা দিতে হবে আমাকে, তার কাদের সীমা নাই আর কাদের সীমা বা লিমিট আছে। এইটা রিলেটেডই একটা প্রবলেম আসছিল বুয়েটে 2013 বা সামথিং 2014 এরকম একটা প্রবলেম। সো কখন লিমিট এক্সিস্ট করতেছে, কখন লিমিট এক্সিস্ট করতেছে না। সো আমি একটু আগে এখানে একটা ম্যাথমেটিক্যাল না, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল একটা ব্যাখ্যা দিছি। আমি এখানে একটা গ্রাফিক্যাল ব্যাখ্যা দিব। গ্রাফিক্যাল আপনি ব্যাখ্যা কি দেওয়ার এখন পরে আশা করি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যখন সমান হবে ওইটার কথা বলবেন? এক্স্যাক্টলি, কারণ এটা নিয়ে তোমার সাথে আমি এর আগে একবার কথা বলছিলাম, তো ওই জন্য তুমি জানো জিনিসটা। না তুমি তো নিজের থেকে মনে হয় জানতা, তোমার সাথে একবার মেসেঞ্জারে কথা হয়েছিল আমার। সো যাই হোক, আমি ওইটাই বলতে চাচ্ছি যে লিমিট কি আসলে সবারই কি লিমিট আছে কিনা? নাই।
কাদের লিমিট নাই আর কাদের লিমিট আছে, চলো সেটা একটু বের করার চেষ্টা করি। কথার কথা আমি আমার একটা ফাংশন করি, চলো একটা ফাংশন আমি আঁকি। আচ্ছা, প্রথমে আমি এর বিন্দুগুলো দিই, ধরো 1 2 3 4 5। তো এখন ধরো এই হচ্ছে কি আমার ফাংশন। আচ্ছা ধরো আমি তোমাদের সুবিধার্থে আমি এই দুইটাকে মুছে দিলাম, দুইটা আমি এই বরাবর দিলাম, সুবিধার্থে, বুঝার সুবিধার্থে। আচ্ছা আচ্ছা, আমি যে এখানে এই যে এই বৃত্তটা দিছি না, গোল বৃত্তটা, ওইটা যদি তোমরা না বুঝে থাকো ওটার জন্য আমি একটু গ্যাপ রাখলাম। আচ্ছা দেখো এই ফাংশনটা, এটা একটা সরল রেখার একটা গ্রাফ। এখন এই সরল রেখার মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো, আমরা তো যেহেতু গ্রাফিক জিনিসগুলো পড়ে আসছে আমরা এখানে ভালো বুঝবো। দেখো আমি যখন 1 বসাচ্ছি ফাংশনের ভ্যালু কত, এই যে দেখো এই জায়গায় না, 1 বসালে ফাংশনের ভ্যালু এই জায়গায়, আমি 1.5 বসাচ্ছি ফাংশনের ভ্যালু এই জায়গায়। কিন্তু আমাকে বলো আমি যখন 2 বসাচ্ছি আমি কি ফাংশনে কোনো ভ্যালু পাচ্ছি? আমি যখন 2 বসাচ্ছি, এবার 2 বরাবর কিন্তু ফাংশনের ভ্যালু খালি, দেখছো এই জায়গাটা কিন্তু খালি। তার মানে যখন আমি 2 বসাচ্ছি ফাংশনে কিন্তু কোনো ভ্যালু নাই। আমি আবার দেখো 2.5 বসাচ্ছি ফাংশনে, কিন্তু দেখো 2.5 বরাবর ফাংশনের উচ্চতা কত, এই জায়গায় একটা উচ্চতা আছে, হাইট। 2.5 বরাবর ফাংশনের একটা ভ্যালু আছে। যখন আমি 3 বসাচ্ছি ফাংশনে কিন্তু 3 বরাবর একটা ভ্যালু আছে। তার মানে এই ফাংশনের সব জায়গায় কিন্তু ভ্যালু আছে, শুধু কোথায় ভ্যালু নাই, এই ফাংশনে যখন আমি x এর ভ্যালু 2 বসাচ্ছি, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, শুধু আমি x এর ভ্যালু যখন 2 বসাচ্ছি ফাংশনের কোনো ভ্যালু পাচ্ছি না। তাহলে এটা কি কোনো কন্টিনিউয়াস ফাংশন? এটা কি কন্টিনিউয়াস ফাংশন নাকি ডিসকন্টিনিউয়াস ফাংশন বলো তো? ডিসকন্টিনিউয়াস ভাইয়া। ভেরি গুড। বাকিরা কথা বলো না কেন, তোমরা যদি কি বুঝতেছো না? আচ্ছা সো এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা তার মানে এখানে কিন্তু x এর ভ্যালু 2 এ কিন্তু ফাংশনটা কি আনডিফাইন্ড না, অসংজ্ঞায়িত না, 2 বরাবর কিন্তু ফাংশনের কোনো ভ্যালু নাই। যখন x = 2 তখন fx কত, এই ফাংশনটা কি আনডিফাইন্ড না, x = 2 হলে কিন্তু তা আনডিফাইন্ড, কারণ x এর ভ্যালু 2 বসালে ফাংশনটা আনডিফাইন্ড। আচ্ছা কিন্তু আমি এখন জানতে চাচ্ছি যেহেতু ফাংশনটা আনডিফাইন্ড, তাহলে আমি এখন চেক করব x = 2 তে এই ফাংশনটার কি লিমিট এক্সিস্ট করে কি করে না। প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয়, ধর আমি একটা কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ এখানে আঁকি, যদি কোনো কারণে একটা ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে সেই ফাংশনটা সব জায়গায় লিমিট এক্সিস্ট করবে। কন্টিনিউয়াস ফাংশনের এভরি সিঙ্গেল পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে। কন্টিনিউয়াস ফাংশনে তুমি যেই পয়েন্টটি নাও সেই পয়েন্টের একটা ভ্যালু কিন্তু তুমি পাবা। 1 নিলে 1 বরাবর এখানে ভ্যালু পাবা, 2 নিলে 2 বরাবর এখানে ভ্যালু পাবা। তুমি কন্টিনিউয়াস ফাংশনের যেই পয়েন্টটি নাও সেই পয়েন্ট বরাবর ফাংশনের একটা ভ্যালু থাকবে। তার মানে দেয়ার এক্সিস্ট লিমিট ফর অল কন্টিনিউয়াস ফাংশনস। যদি কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, ওই ফাংশনে অবশ্যই লিমিট এক্সিস্ট করবেই করবে। আমার কথা ক্লিয়ার? লিমিট এক্সিস্ট করবে। কিন্তু যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, ফাংশনটা যদি কোনো জায়গায় ব্রেক থাকে, ডিসকন্টিনিউটি থাকে, ঠিক আছে, মানে একত্রে ধরো এরকম একটা ফাংশন হতে পারে না যে এই পর্যন্ত গেল আবার এখানে আবার গ্যাপ, আবার এভাবে উঠলো, তাহলে এই মাঝখানের অংশটুকু ফাঁকা না, তাহলে এই যে ফাঁকা থাকার কারণে এই জায়গাটা কি ডিসকন্টিনিউয়াস না, এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ হয়ে গেল। তাহলে এরকম যদি কোনো ফাংশন ডিসকন্টিনিউয়াসও হয় তখনও কিন্তু লিমিট এক্সিস্ট করতেও পারে, আবার লিমিট এক্সিস্ট নাও করতে পারে। প্রথম কথা হচ্ছে কন্টিনিউয়াস কিনা দেখতে হবে। যদি কন্টিনিউয়াস হয় অলওয়েজ লিমিট এক্সিস্ট করবে, যদি কন্টিনিউয়াস না হয় তাহলে লিমিট এক্সিস্ট করতেও পারে নাও করতে পারে। তাই এখন আমরা দেখব যখন একটা ফাংশন কন্টিনিউয়াস না, মানে যে যখন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, তখন ওই ফাংশনের লিমিট কি, তখন ওই ফাংশনের লিমিট কখন এক্সিস্ট করে, কিভাবে এক্সিস্ট করে, আর কিভাবে লিমিট এক্সিস্ট করে না, সেটাই আমরা এখন দেখবো দুইটা গ্রাফ দিয়ে। এবার এইটা একটা গ্রাফ, এইটা যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝবো যে ডিসকন্টিনিউয়াস হওয়া সত্ত্বেও ফাংশনের লিমিট কিভাবে এক্সিস্ট করে। আমি এখন কাউকে জিজ্ঞেস করবো, দেখি কারা কারা বুঝতেছো একটু দেখবো।
জামিল কি আমাকে বলতে পারবা এই ফাংশনের 2 থেকে 2 বরাবর ফাংশনের ভ্যালু তো নাই, আমি যদি 2 থেকে ছোট একটা ভ্যালু নেই এই ফাংশন ভ্যালুটা কোন দিকে যায় বলো তো? ফাংশনের হাইট এটা হচ্ছে 2 থেকে ছোট একটা ভ্যালু যদি নেই এর হাইটটা কোন দিকে যাচ্ছে বলো তো? 2 এর নিচের দিকে। 2 এর একটু নিচে আছে না? 2 দেখো 2 থেকে এই পাশে x এর ভ্যালু যদি 2 থেকে ছোট নেই y এক্সিস বরাবর তার ভ্যালুটা 2 থেকে একটু নিচে আছে। আচ্ছা আমি যতই 2 এর কাছে যাব তখন ভ্যালুটা কি 2 এর তত কাছে যাবে না? জি ভাইয়া। আচ্ছা এই যে দেখো 2 হচ্ছে একটা জিনিস যে দুইটার লেফট হ্যান্ড লিমিট, আমি লেফট হ্যান্ড লিমিট মানে কি আমি এবার বলি লেফট হ্যান্ড লিমিট, এটাকে বলে LHL। তাহলে আমাকে বলো লেফট হ্যান্ড লিমিট, ওকে আমি যদি লেফট হ্যান্ড লিমিট অফ 2 লেফট হ্যান্ড লিমিট অফ 2 আমি যখন 2 থেকে ছোট কোনো ভ্যালু নিচ্ছি, মানে যতই 2 থেকে ছোট ভ্যালু মানে কি বাম দিক থেকে, দেখো বাম দিক থেকে যতই আমি 2 এর কাছে আসতেছি ফাংশন ভ্যালুটা কোন দিকে যাচ্ছে? 2 এর দিকে যাচ্ছে না? তাহলে লেফট হ্যান্ড লিমিট অফ 2 কত হবে? 2 এর জন্য লেফট হ্যান্ড লিমিট কত হবে? জামিল বলো 2 এর জন্য লেফট হ্যান্ড লিমিট কত হবে? 2। ভেরি গুড 2। এবার নুহিন বলতে পারবা 2 এর জন্য রাইট হ্যান্ড লিমিট কত হবে? দেখো আমি যতই ডান দিক থেকে 2 এর কাছে আসতেছি দেখো ফাংশনটা কত, দেখো আমি যখন 3 বসাচ্ছি ফাংশনটা কিন্তু এই জায়গায় ছিল, সাদা দিয়ে আমি দেখাইছি, দেখো আমি 2.5 বসাইছি এই জায়গায় ছিল। যতই আমি 3 থেকে 2 এর দিকে আসতেছি বা ওই রাইট হ্যান্ড সাইড থেকে 2 এর দিকে আসতেছি ফাংশনটা কোন দিকে আসছে? দেখো এভাবে নিচে নামে যাচ্ছে না? নিচে নামতে নামতে কার দিকে আসতেছে বলো তো? নুহিন বলো তো। 2 এর দিকে। যতই আমি 2 এর দিকে কিন্তু আসতেছে, যতই আমি 3 থেকে বা 4 থেকে বা রাইট হ্যান্ড সাইড থেকে 2 এর দিকে আসতেছি ফাংশনটা কার দিকে আসতেছে? ফাংশনটা কিন্তু 2 এর দিকে যাচ্ছে y এক্সিস বরাবর, তাই না? আচ্ছা রাইট হ্যান্ড লিমিট অফ 2 কত আসলো? 2 আসলো। রাইট হ্যান্ড লিমিট অফ 2 2 আসলো। তার মানে এখন আমার কনক্লুশন হচ্ছে লেফট হ্যান্ড লিমিট কোনো একটা পয়েন্টের লিমিট যখন এক্সিস্ট করবে তখন কি হবে জানো? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে। আমার কথা কি বোঝা গেছে? যদি কোনো একটা পয়েন্টের লিমিট এক্সিস্ট করবে কি করবে না তোমাকে বের করতে বলে, তোমাকে যেটা দেখতে হবে ওই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট কত, ওই পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট কত। যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে যায় তখন ওই পয়েন্টের বেসিক্যালি লিমিটটা এক্সিস্ট করবে বা লিমিট বিদ্যমান বা তার সীমা আছে। তার মানে যার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে না তার কোনো সীমা নাই, তার মানে কি সবকিছুরই সীমা নাই। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হইতে পারে যে ভাই ডিসকন্টিনিউয়াস ফাংশন একটা দেখাইলে, এটা হচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস ফাংশন 1, মানে এই ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, এটা চলতেছিল মাঝখানে একটা গ্যাপ হইছে সে আবার চলছে, তো মাঝখানে একটা গ্যাপ দিছে, এই যারা গ্যাপ দেয় তারা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? তার মানে ডিসকন্টিনিউয়াস ফাংশন 1 যেই ডিসকন্টিনিউয়াস ফাংশনের জন্য আমার লিমিট বা সীমা আছে বা লিমিট এক্সিস্ট করতেছে। এখন চলো তোমরা সবাই তোমাদের একটু মোবাইলটা নাও, আমি তোমাদেরকে একটা অ্যাপস ইউজ করতে বলছিলাম, অ্যাপসটার নাম কি ছিল? অ্যাপসটার নাম ছিল ডেসমোস। ডেসমোসে যে কোনো গ্রাফ আঁকা যায়। এখন আমি যে কাউকে জিজ্ঞেস করতে পারি, অবশ্যই তোমরা মোবাইলে ডেসমোস অ্যাপসটা একটু খোলার পরে আমি তোমাদের একটা গ্রাফ দিব, ওই গ্রাফটা তোমরা আঁকবা, আঁকার পরে আমরা ওই গ্রাফের জন্য আমরা যে কোনো একটা পয়েন্টের লিমিট বের করার চেষ্টা করব এবং ওইটাও একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ হবে এবং আমরা দেখবো যে ওই ফাংশনের জন্য লিমিট এক্সিস্ট করে না এবং কেন করে না গ্রাফিক্যালি এবার বুঝবো। ডেসমোস গ্রাফের মধ্যে তোমরা এই ফাংশনের গ্রাফটা আঁকো, মডুলাস অফ x - 2 ডিভাইডেড বাই x - 2, এই ফাংশনের গ্রাফটা একটু আঁকো। একে আমাকে বলো এটা গ্রাফটা দেখতে কেমন হয়। আমি যদিও গ্রাফটা জানি গ্রাফটা কেমন হবে, তোমরা একটু আঁকো। সবাই একটু আঁকবা এটা। হ্যাঁ ভাই এঁকেছি, ভেরি গুড। গ্রাফটা বড়ই অদ্ভুত। যে কাউকে কিন্তু আমি জিজ্ঞেস করতে পারি, তো গ্রাফটা অবশ্যই সবাই ওই ডেসমোসের মধ্যে আঁকো। আর তুমি যদি এগুলা গ্রাফিক্যালি বুঝতে থাকো তখন হচ্ছে তুমি সবচেয়ে বেটার করবা, ঠিক আছে? আচ্ছা এবার আসো, আমি
x minus 2 divided by modulus of x minus 2 divided by x minus 2। এখন এটার গ্রাফটা কেমন হয়? ধরো x এর ভ্যালু কি হইতে পারে, আমি অন্য একটা কালি নিই। x এর ভ্যালু 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 4 5 6 7 -1 -2 -3। আচ্ছা ডিসকন্টিনিউয়াস তোমরা যদি গ্রাফটা আসলে এঁকে থাকো 1, হ্যাঁ কে কে কথা বলতেছিল বলো? ডিসকন্টিনিউয়াস স্যার আমি তো আঁকি নাই। হ্যাঁ এটা তো ডিসকন্টিনিউয়াস গ্রাফ, কিন্তু ডিসকন্টিনিউয়াস হওয়ার সত্ত্বেও কিন্তু আমাদের আগের ফাংশনের ক্ষেত্রে কি হয়েছিল, লিমিট এক্সিস্ট করছিল না? আগের ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমাদের লিমিট এক্সিস্ট করছিল। এখন আমরা চেক করব এই ডিসকন্টিনিউয়াস ফাংশনের জন্য আমাদের লিমিট এক্সিস্ট করে কি করে না। আচ্ছা এইবার দেখো এই ফাংশনটার ক্ষেত্রে কি হয়, দেখো এই 2 বরাবর তার কোনো ভ্যালু নাই। 2 থেকে এই ফাংশনের গ্রাফটা দেখতে এরকম, ফাংশনটা এই দিকে যায়। এরপরে আবার 2 বরাবর তার কোনো ভ্যালু নাই, -2 থেকে ছোট হইলে তখন ফাংশনের গ্রাফটা এই দিকে যায়। সেটা অন্য কালিতে দেখাই। এটাই আসছে। এটাই আসছে না সবার? এটাই আসছে জি ভাইয়া। কথা। হ্যাঁ শাবাশ। কি অরিত্র কথা বলতেছো? অরিত্র তো কোনো খোঁজ খবর নাই অনেকদিন। কি রে কাজ করো না কেন? কাজ করছে। আচ্ছা দেখো তো গ্রাফটা হচ্ছে এইরকম। এবার আমরা গ্রাফিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে দেখো এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তোমরা যদি খেয়াল করো এই ফাংশনের মধ্যে x = যদি 2 বসাও, x = 2 বসালে কোনো ভ্যালু পাবা না। পাবা? x = 2 বসালে দেখো 0/0 চলে আসবে না? 0/0 চলে আসতেছে। তার মানে 2 তে কিন্তু তার কোনো ভ্যালু নাই। দেখো 2 বরাবর আমি একটা গোল চিহ্ন দিছি, এই গোল চিহ্নটা মানে হচ্ছে ওই জায়গায় কোনো ভ্যালু নাই। তো 2 তে কোনো ভ্যালু নাই। এখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে x = 2, x টেন্ডস টু 2 এর জন্য লিমিট দেখব। লিমিট x টেন্ডস টু 2 এর জন্য আমি দেখব যে এই ফাংশনের মধ্যে কি হয়। যখন আমি x 2 থেকে একটু বড় একটা ভ্যালু নিচ্ছি, 2 থেকে হালকা একটু বড় একটা ভ্যালু নিচ্ছি। আচ্ছা সবাই একটু আমি একটা সময় নিচ্ছি, আমার একটা কল আসছে। তোমরা একটু দেখো তো 2 থেকে একটু বড় ভ্যালু নিলে ফাংশনটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে দৌড়ায়, আর 2 থেকে একটু ছোট ভ্যালু নিলে ফাংশনের ভ্যালুটা কোন দিকে যায়। এটা একটু মাথায় মনে মনে রাখো, আমি জিজ্ঞেস করবো যে কাউকে। ওকে এখন আমার কারে জিজ্ঞেস করা যায়, খাদিজা বলতে পারবা x = যখন আমি 2 থেকে একটু বড় ভ্যালু নিই তার মানে কি হবে? 2 থেকে একটু বড় ভ্যালু মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। বলো তো এই ফাংশনের জন্য রাইট হ্যান্ড লিমিট কত হবে? খাদিজা বলো। আর ইউ देयर? আসো। 2 হবে। ভালোভাবে তাকায় বলো। x = যখন আমি 2 থেকে একটু বড় ভ্যালু নিচ্ছি আমার ফাংশনের গ্রাফটা কোথায় যাচ্ছে? এই দেখো তো গ্রাফটা এই পয়েন্টে না? আবার যখন 3 নিচ্ছি তখন এই জায়গায়, 4 নিচ্ছি তখন এই জায়গায়, 5 নিচ্ছি তখন এই জায়গায়। আচ্ছা 2 থেকে যখন হালকা একটু বড় ভ্যালু নিচ্ছি আমার এই ফাংশনের উচ্চতাটা কোথায় যাচ্ছে বলো তো? হাইট কোথায়? হাইট হচ্ছে 1 এর দিকে না? +1। স্যার এখানে দেখো তো 1 হবে না কাটাকাটি করলে? হ্যাঁ আমি যদি 2 থেকে একটু বড় ভ্যালু নিই তাহলে +1 আসে না? দেখো তো বুঝতে পারছো কি? স্যার সব ভ্যালু নিলেই তো +1 আসে তুমি না? যদি গ্রাফিক, হ্যাঁ সবগুলো নিলে তো +1 আসতেছে, কিন্তু এবার এটা তো পার্থক্যটা বোঝানোর চেষ্টা করতেছি। তুমি যদি গ্রাফিক্যালি জিনিসটা নাও বুঝো, তুমি এই যে ফাংশনটা আছে ফাংশনের মধ্যে মান বসায় দেখো, x এর ভিতরে তুমি দেখো এখানে 2 থেকে একটু বড় ভ্যালু নাও, তুমি ধরো 2.1 নাও। সো দেখো 2.1 থেকে 2.1 থেকে 2 বাদ দাও, মডুলাস ডিভাইডেড বাই আবার 2 দিয়ে ভাগ, মানে 2.1 থেকে আবার 2 ভাগ দিচ্ছ, তাহলে কত আসবে? 1 আসবে না? 1 আসবে। আবার গ্রাফিক্যালিও দেখো, গ্রাফেও আমরা কি দেখতে পারতেছি, দেখো গ্রাফেও কি দেখতে পারতেছি 2 থেকে একটু বড় ভ্যালু নিলে ফাংশনের উচ্চতাটা কিন্তু 1 এর দিকে, তাই না? এটা কিন্তু 1 হাইট, এর হাইট কিন্তু 1, তাই না? এই গ্রাফটা কিন্তু 1 এ আছে। তার মানে আমি যখন রাইট হ্যান্ড লিমিট নিচ্ছি আমার রাইট হ্যান্ড লিমিটের মান কত আসতেছে? 1। রাইট হ্যান্ড লিমিট কত আসতেছে বলো তো? রাইট হ্যান্ড লিমিট 1। ঝামেলাটা হচ্ছে যখন আমি লেফট হ্যান্ড লিমিটটা বের করতে যাচ্ছি। আমাকে কে বলবা
আচ্ছা আশরাফুল, এটা কোন আশরাফুল? আশরাফুল হক। আশরাফুলটা কে এখানে? ওকে, লিভ ইট। আচ্ছা ভাইয়া আজ ভাই আমাদের আমাকে বল, ব্যাচ অফলাইনে পড়ে যে। হ্যাঁ ভাইয়া আচ্ছা এবার এক্স এর ভ্যালু যখন 2 থেকে একটু ছোট হবে তখন তুই আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করতে পারি। লিমিট মানে কি? লিমিট মানে হচ্ছে তুমি যে পয়েন্টে লিমিট বের করতে চাচ্ছ, আমি তো 2 পয়েন্টে লিমিট বের করতে চাচ্ছি, তাই না? তো 2 থেকে হালকা একটু বড় ভ্যালু নিয়ে দেখতে হবে লিমিট কত, 2 থেকে হালকা একটু ছোট ভ্যালু নিয়ে দেখতে হবে লিমিট কত। দুইটা যদি সেম হয় তখন ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে। এখন আমাকে বলো 2 থেকে যদি হালকা একটু ছোট একটা ভ্যালু নেই, ফাংশনের মানটা কোন দিকে যাচ্ছে? আজমাইন বলতো। ভাইয়া কি বললেন আমি শুনি নাই। আমি যদি লেফট হ্যান্ড লিমিট বের করতে চাই 2 পয়েন্টের জন্য, এই -1 এর দিকে 2 এর যাচ্ছে। জন্য লেফট হ্যান্ড লিমিট, ভেরি গুড, -1 এ যাচ্ছে। এই দেখো যদি আমি 2 থেকে হালকা একটু ছোট ভ্যালু নেই, আমার ফাংশনটা কোথায় যাচ্ছে? এই জায়গায় যাচ্ছে না? এই দেখো এই 2 থেকে হালকা একটু ছোট একটা ভ্যালু বসাইলে এই যে y এর মান কত আসে? ভুজ যদি -2 থেকে একটু ছোট হয়, কোটি কত আসে? -1 আসতেছে কিন্তু কোটি। আচ্ছা এবং আমরা যদি এই ফাংশন থেকে দেখি তাহলে কত আসে? 2 থেকে হালকা ছোট একটা ভ্যালু কত আসতে পারে বলতো? 1.9। তো 1.9 - 2 এটার মডুলাস ডিভাইডেড বাই 1.9 - 2। আচ্ছা 1.9 - 2 মানে কত আসে বলতো? -0.1। -0.1 কে যদি মডুলাস করো এটা কি হবে? +0.1 হয়ে যাবে না? তো +0.1 কে যদি তুমি আবার নিচে কত আছে দেখো তো, 1.9 - 2। 1.9 - 2 তার মধ্যে তো কোনো মডুলাস নাই, তাহলে এখানে তো কত আসবে? -0.1। তার মানে এটা কি -1 চলে আসবে না? -0.1 +0.1 কে -0.1 দিয়ে ভাগ দিচ্ছি, -1 আসবে। এইবার দেখো তো লেফট হ্যান্ড লিমিট আসছে -1। যখন আমি 2 থেকে হালকা ছোট একটা ভ্যালু নিছি, ফাংশনের ভ্যালু বা কোটি আসছে -1। 2 থেকে হালকা বড় একটা ভ্যালু নিছি, ভুজ নিছি, আমার কোটি আসছে +1। এই একই 2 এর জন্য একবার লিমিট পাইলাম +1, আরেকবার লিমিট পাইলাম -1। ঝামেলা লাগে গেল না একটা? যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না, যেই ফাংশনটা নিয়ে আমি কথা বলতেছিলাম মডুলাস অফ x - 2 ডিভাইডেড বাই x - 2, এই ফাংশনের লিমিট x টেন্ডস টু 2, মডুলাস অফ x - 2 ডিভাইডেড বাই x - 2 এর জন্য এক্সিস্ট করবে না, লিমিট এক্সিস্ট করবে না। তোমরা কি এইবার বুঝতে পারছো টোটাল কনসেপ্টটা? কখন লিমিট এক্সিস্ট করবে, কখন লিমিট এক্সিস্ট করবে না? যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই একটা বিন্দুর দিকে আসবে। আমরা উপরের ফাংশনে আবার যাচ্ছি, দেখো লেফট হ্যান্ড লিমিট 2 থেকে ছোট একটা ভ্যালু বসাইছিলাম প্রথম ডিসকন্টিনিউয়াস ফাংশনের জন্য। আমার ফাংশনটা 2 থেকে যতই ছোট, যতই বাম দিক থেকে লেফট হ্যান্ড লিমিট বাম দিক থেকে 2 এর কাছে যাই, ফাংশনটা দেখো এই বিন্দুর কাছে যাচ্ছে। আবার যখন আমি ডান দিক থেকে 2 এর কাছে আসতেছি, এই ডান দিক থেকে 2 এর কাছে আসতেছি মানে রাইট হ্যান্ড লিমিট, তখনও ফাংশনটা ওই একই বিন্দুর কাছে আসতেছে। মানে লেফট হ্যান্ড লিমিটও যেই বিন্দুর দিকে যাচ্ছে, রাইট হ্যান্ড লিমিটও সেই বিন্দুর দিকে যাচ্ছে। তার মানে ওই ধরনের ডিসকন্টিনিউয়াস ফাংশনে লিমিট এক্সিস্ট করবে। কিন্তু এইবার দেখো এইটাও একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন ছিল, এটা আমাদের D2 মানে ডিসকন্টিনিউয়াস ফাংশন 2। এইটার মধ্যে দেখো আমি যখন রাইট হ্যান্ড লিমিট বের করতেছি, x এর ভ্যালু এই দিক থেকে যখন এইদিকে আসতেছি, ফাংশনটা তো উপরের দিকে উঠতেছে। কিন্তু যখন আমি x এর ভ্যালু বাম দিক থেকে 2 এর কাছাকাছি আসতেছি, ফাংশনটা তো নিচের দিকে নামতেছে, তাই না? নিচের দিকে নামতেছে। তার মানে একবার ফাংশনটা উপরে উঠে একবার ফাংশনটা নিচে নামে। তার মানে ফাংশনটা কি হচ্ছে? এই ধরনের ডিসকন্টিনিউয়াস ফাংশনে লেফট হ্যান্ড লিমিট আসতেছে +1, রাইট হ্যান্ড লিমিট আসতেছে রাইট হ্যান্ড লিমিট আসতেছে +1, লেফট হ্যান্ড লিমিট আসতেছে -1। তার লিমিট তো আসলে সেম হয় নাই, লেফট হ্যান্ড লিমিট একরকম, রাইট হ্যান্ড লিমিট আরেক রকম। তার মানে এই ধরনের ডিসকন্টিনিউয়াস ফাংশনে কোনো ধরনের লিমিট এক্সিস্ট করবে না। তাহলে লিমিট জিনিসটা কি, কখন এক্সিস্ট করে, কখন এক্সিস্ট করে না, এটা কি সবাই বুঝতে পারছো কিনা বলো? চাইলে আজকে লিমিট শেষ করে দেওয়া যেত অঙ্ক দিয়ে, কিন্তু এর থেকে বেটার হয় যে তুমি লিমিট জিনিসটা বুঝো, গ্রাফিক্যালি দেখো, জিনিসটাকে ফিল করো, তাহলে তোমার ক্যালকুলাস শিখা আর বাকি 99টা ছেলের ক্যালকুলাস শিখা এক হবে না, আই গ্যারান্টি। সবার থেকে তুমি অনেক ভালো ক্যালকুলাসটা বুঝতে পারবে। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো লিমিটের কনসেপ্টটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। কি ভাইয়া? আমি তাহলে একটু জিজ্ঞেস করি দেখি কে কতটুকু বুঝতে পারছো, আমাকে একটু বলতে হবে। কারণ এখানে যদি তুমি প্রপারলি জিনিসগুলো না শিখো তাহলে তোমার আসলে এই গ্রুপে
থাকার আসলে দরকার নেই। অনেস্টলি স্পিকিং এই গ্রুপে থাকার কোনো দরকার নাই, কারণ আমাকে আমার টাকাটা হালাল করতে দিও। আমি তোমার থেকে একটা টাকা নিবো, বাট তুমি এখান থেকে কিছু শিখবা না, দরকার নেই আসলে এটা, ঠিক আছে? তো আমি একটু প্রশ্ন করতেছি, দেখি কেউ বলতে পারো কিনা। আশরাফুল কি বুঝতে পারছো এই পর্যন্ত পুরো কনসেপ্টটা? স্যার বলো। স্যার উপরেরটা একটু আবার দেখা দিন, উপরেরটা। আমি যাচ্ছি, একটু যাচ্ছি, একটা মিনিট মতো। আচ্ছা হ্যাঁ, উপরে কোনটা? আমি উপরে ফাংশনটা, এই ফাংশনটা। জি স্যার, এটা স্যার এটা একটু কম দিচ্ছি। এটা কম বুঝছো? আচ্ছা এইখানে যেটা হইছে, আগে তুমি একটু দেখো, এই ফাংশনটা আমি আবার একটু দেখাই, দাঁড়াও। দেখো দেখো এখানে একটা ফাংশন ছিল, যে ফাংশনটা দেখো তো 2 বরাবর তার কোনো, আচ্ছা আমার যখন রুট 2 হয়, কোটি কত দেখো তো, কোটি আছে কোনো? 2 বরাবর তার কোনো কোটি আছে? দেখো তো কোটি কিন্তু নাই, না। বুঝতে পারছো? হুম। তার মানে এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন না? এটা কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। এখন আমাকে বলো, 2 আমার যখন লেফট হ্যান্ড লিমিট বের করি, লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে বাম দিকে, তোমার হাতের বাম দিকের ভ্যালুগুলা তুমি বসাবা, বসায় দেখবা ফাংশনের ভ্যালু বা কোটি কোন দিকে যাচ্ছে। আবার তুমি হাতের ডান দিকের একটু কাছাকাছি ভ্যালু বসায় দেখবা কোটি কোন দিকে যাচ্ছে। দুইটা যদি একই দিকে যায়, তখন তুমি কি বলবা? ওই ফাংশনের জন্য লিমিট এক্সিস্ট করবে। এখন আমরা যেটা করছিলাম, 2 হচ্ছে কি আমার 2 পয়েন্টের জন্য লিমিট দেখতে হবে, চেক করতে হবে, ওকে? এখন আমি যেটা করছি, 2 থেকে একটু ছোট একটা ভ্যালু বসাইছি। 2 থেকে একটু ছোট ভ্যালু কত হতে পারে? 1.99। 1.99 বসানোর পরে দেখছি ফাংশনটা কোন দিকে যাচ্ছে বলো তো? ফাংশনটা কিন্তু এইদিকে গেছে, তাই না? আমি যতই আমি 2 এর কাছাকাছি, 2 এর এদিকে থেকে বাম দিক থেকে 2 এর কাছে আসি, ফাংশনটা কিন্তু দেখো তো এই ডিসকন্টিনিউটি এই পয়েন্টের কাছে আসে না? আবার যখন আমি ডান দিক থেকে 2 এর কাছে আসি, কোটি কোন দিকে আসে দেখো তো? কোটি উপর থেকে এই ঠিকই এই ডিসকন্টিনিউয়াস পয়েন্টের কাছে আসে না? তার মানে দুইটা লিমিটই একটা পয়েন্টের দিকে আসতেছে না? এটা হচ্ছে গ্রাফিক্যাল ব্যাখ্যা। দুইটা পয়েন্ট লিমিট যদি একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে আসে, ওই নির্দিষ্ট পয়েন্টটাই হচ্ছে কি আমার লিমিট। এখন দেখো তো এই নির্দিষ্ট পয়েন্টের ভ্যালু কত? এই নির্দিষ্ট পয়েন্টের ভ্যালু হচ্ছে 2। তার মানে এই ফাংশনের জন্য সীমা হচ্ছে 2। বুঝছি। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? আশরাফুল তুমি কিন্তু কোথাও রেসপন্স করতেছো, তুমি কি আদৌ কিছু বুঝতে পারছো? তাহলে আর আসার দরকার কি, ক্লাস করা দরকার কি? যদি কিছুই না বুঝো, কিছু না বুঝলে তো প্রশ্ন করবা, প্রশ্ন করলে রিপ্লাই দিব, অ্যান্সার দিব। বাট তুমি যদি এখানে কমিউনিকেট না করো, এটা তো ওয়ান ডিরেকশনাল কিছু হয়ে যায়, তাহলে তো হবে না। আচ্ছা বাদ দাও। ইউসা বুঝতে পারছো লিমিটের কনসেপ্টটা? জি, কিন্তু একটা জিনিস আমি বলবো, ওই যে হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। ওই আগের বার যখন আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়েছিলাম, তখন হ্যাঁ মানে উপরের উচ্চতাটা যেখানে দিছে ওইটা ধরছিলাম না, যে 1 যেখানে ও নিচের দিকে, নিচের গ্রাফটায়। হ্যাঁ আচ্ছা, নিচের গ্রাফে আমরা যেটা দেখো, নিচের গ্রাফে হচ্ছে কি, আমরা যখন আমরা 2 থেকে খুব ছোট ভ্যালু বসাইতেছিলাম, তখন আমরা দেখতেছিলাম যে তার উচ্চতাটা -1 এর দিকে যাচ্ছে। 1 এর দিকে, যখন আমি যতই 2 এর কাছে আসতেছি, তখন এটা হচ্ছে -1 এর দিকে যাচ্ছে, তাই তো? বারবার -1 এর কাছাকাছি ভ্যালু আসছে, -1ই আসতেছে। বাট এই জায়গায় কারণ তো এটা একটা মাইনাস, মানে, ভাইয়া উপরেরটায় হ্যাঁ যদি তোমার আমি কনফিউশনটা বুঝতে পারি তুমি। আচ্ছা তোমার কনফিউশনটা কি এইটা যে ভাইয়া এখানে তো যখনই আমি 2 এর থেকে ছোট ভ্যালু বসাচ্ছি, অলওয়েজ -1ই আসতেছে, আর এখানে তো আসলে ভ্যালুগুলো বাড়তেছে, মানে ওই ভ্যালু দিকে যাচ্ছে, এটাই? জি, কেন মানে হ্যাঁ 2 না, কেন এটা তো আসলে হচ্ছে? মানে আচ্ছা এইখানে হচ্ছে কি 2 কেন হচ্ছে, কারণ আমাকে যেটা দেখতে হবে, আমি তো আসলে ডিসকন্টিনিউয়াস হচ্ছে 2 পয়েন্টে, মানে 2 হচ্ছে এমন একটা পয়েন্ট এই ফাংশনের জন্য, যে এই ফাংশনটা 2 ভ্যালুটা বসাইলে কোনো ভ্যালুই আসে না, মানে এই জায়গায় কোনো y এর কোনো কোটি নাই। এখন আমরা যেটা চেষ্টা করতেছিলাম, যে 2 থেকে ছোট ভ্যালু থেকে শুরু করছি, 2 এর কাছে যাওয়া শুরু করছি, যতই 2 এর কাছে যাচ্ছি, কোটির মান ততই 2 এর দিকে যাচ্ছে, বুঝা গেছে? জি, আবার 2 থেকে বড় ভ্যালু থেকে শুরু করছি, শুরু করে যতই 2 এর কাছে আসতেছি, বড় ভ্যালু থেকে ডান দিক থেকে আসতেছি, ততই কোটি কোথায় যাচ্ছে? 2 এর দিকেই যাচ্ছে, ঠিক আছে? জি, 2 এর দিকে যাচ্ছে। এই দিকে যাওয়াটাই হচ্ছে কি আমাদের সেই ভ্যালু।
কার দিকে যাচ্ছে এটা আমরা দেখবো। দুইজনই আসলে কার দিকে যাচ্ছে, দুইজনই যদি একটা ভ্যালুর দিকে যায় তখন আসলে ওইখানে কি হবে, লিমিট এক্সিস্ট করবে। আর এখানেও দেখো একজন যাচ্ছে, যতই আমি 2 এর কাছে আসতেছিলাম একজন যাচ্ছিল +1 এর দিকে, আবার মানে ডান দিক থেকে যখন 2 এর কাছে আসতেছিলাম একজন যাচ্ছিল +1 এর দিকে, বাম দিক থেকে যখন 2 এর কাছে আসতেছিলাম আরেকজন যাচ্ছিল -1 এর দিকে। মানে দুইজন তো দুই দিকে চলে গেছে, তার মানে এখন আর হবে না। মানে এই জায়গাতে কোন ভ্যালু আছে আমি জানি না, মানে এই পয়েন্টের সীমা আমি জানি না। সীমা তখন বলতে পারো যখন দুইটা এক জায়গায় আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকে। তো বাকিদের কি অবস্থা, অরিত্র কি বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া বুঝছি। হ্যাঁ বলো ঈশা বলো। একটা জায়গায় মনে হয় মিস করছি, যে ডিসকন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস কেমনে বুঝে? ডিসকন্টিনিউয়াস হচ্ছে গিয়ে তুমি একটা ফাংশন, ধরো আমি তোমার একটা ফাংশন দেই, ওই যে মনে আছে আমরা ডোমেন বের করছিলাম, ডোমেনের মধ্যে তুমি মনে করো একটা ফাংশনের ডোমেন বের করবা, ডোমেন বের করে যদি তুমি দেখো এমন একটা পয়েন্ট পাইছো যে পয়েন্টে মনে করো এই যদি একটা ফাংশন হয়, ধরো এটা একটা ফাংশন 1/x, আচ্ছা বলো তো এই ফাংশনের ডোমেন কারা হবে? এই ফাংশনের ডোমেন কিন্তু অল রিয়েল নাম্বার হবে এক্সেপ্ট 0। 0 বসাইতে পারবা না, 0 ছাড়া সব আর বসাইতে পারবা, রিয়েল নাম্বার বসাইতে পারবা, তাই না? তার মানে এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস ফাংশন হচ্ছে তারাই যাদের মধ্যে যাদের ডোমেন অল রিয়েল নাম্বার হবে না, বুঝতে পারছো? মানে একটা হইলো ভ্যালু বাদ যাবে, তার মানে কি তাহলে এই ফাংশনটা 0 কিন্তু এই ফাংশনে বসাইতে পারবো না। আমি যখন আমি 0 এর দিকে যাব তখন এই ফাংশনটা কি হবে, এই ফাংশনটা কিন্তু 0 পয়েন্টে তখন এই ফাংশনের কোনো ভ্যালু থাকবে। এই ফাংশনের গ্রাফটা হয় এরকম, বুঝছো? এরকম গ্রাফ হয়, দেখো 0 বরাবর কিন্তু তার কোনো ভ্যালু নাই। তার মানে কি সে কন্টিনিউয়াস মানে কি তুমি একটা কলম নিয়ে এভাবে আঁকতে পারতেছো, এই যে দেখছো কন্টিনিউয়াস, আমার কলম উঠানো লাগতেছে না। কিন্তু এই ফাংশনে গ্রাফ আঁকতে কিন্তু আবার কলম উঠানো লাগবে। দেখো একবার আমি দিব গ্রাফটা এরকম করে, কলমটা উঠাবো, উঠাইয়া আবার উপর থেকে আবার এভাবে দিব, মাঝখানে একটা অংশ ফাঁকা রয়ে গেছে না, মানে এই জায়গায় কিন্তু ডোমেনটা নাই। মানে x = 0 তে কিন্তু এই ফাংশনের কোনো ডোমেন নাই। এই যে x এর ভ্যালু যে না থাকা, এই না থাকাটাই হচ্ছে কি বেসিক্যালি কি বোঝায়, ডিসকন্টিনিউইটি বোঝায়, তাই না? জি বুঝতে বুঝছো? পারছি। মানে তুমি ডোমেন দেখবা, ডোমেন যদি অল রিয়েল নাম্বার হয় তাহলে সেটা কন্টিনিউয়াস, ডোমেন যদি সব রিয়েল নাম্বার না হয় তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস। ক্লিয়ার? জি। ওকে, ডিসকন্টিনিউয়াস কি যে কোনো এক জায়গায় হইতে পারে? এমন হইতে পারে যে ডিসকন্টিনিউয়াস একটা ইন্টারভাল, পুরো একটা ইন্টারভালের মধ্যে ডিসকন্টিনিউয়াস, এমনও হইতে পারে। কিছু কিছু ফাংশন আছে যে ফাংশনটা মনে করো যে এরকম, সরি আমি কি করতেছি, যেমন আমার ফার্স্ট ইয়ারে আমার ভাইবা হবে, বুঝছো? ইয়াতে ভাইবাতে আমার একটা ফাংশন মনে জিজ্ঞেস করছিল, ফাংশনের গ্রাফটা থাকে যে এরকম, আবার এই মানে ওই ফাংশনটার চেহারাই হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে আমি যে দুই দিকে দুইটা পেয়ালার মতো আঁকছি না, এরকম চেহারা, তা মাঝখানের অংশ পুরো খালি, মাঝখানের অংশে কিছুই নেই তার, বুঝতে পারছো? তার মানে কি এই পুরো মাঝখানের অংশটার মধ্যে তার ডিসকন্টিনিউটি আছে। ডিসকন্টিনিউটি এমন হইতে পারে যে একটা পয়েন্টে তার ডিসকন্টিনিউ আছে, সব জায়গায় ভালো না, ছেলের 99% ভালো, 0.01% খারাপ। আর এমন হইতে পারে ছেলের 20%ই খারাপ, মদ খায়, নেশা করে, সব করে, ঠিক আছে? এই যে মাঝখানে ডিসকন্টিনিউটি, বিশাল একটা অংশ জুড়ে ডিসকন্টিনিউটি, পরে আবার কন্টিনিউয়াস, আবার এই পাশে কন্টিনিউয়াস, ঠিক আছে? সো এই ছিল আমার কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস আলোচনা, লিমিটের আলোচনা। সবাই বুঝতে পারছো আশা করি? ওকে, সো আজকে আমরা আর খুব বেশি আমরা লিমিট কি অনেক ডিটেইলস বুঝছি। এখন আমি একটা কাজ করি, লিমিটের অঙ্ক আমি একদম ফার্স্ট টাইপটা দেখাই, প্রথম যে টাইপটা লিমিটের আমরা 10টা টাইপে ভাগ করে লিমিট শিখবো, এবং ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশনটা যখন শিখবো তখন আমরা লিমিটের একটা শিখবো, এল হসপিটাল রুল। ওইটা শিখার পরে লিমিটের সব অঙ্ক আমরা ওই একটা সূত্র দিয়ে করতে পারবো। তো যাই হোক, প্রথমে আমরা লিমিটের আজকে আমরা একটা কাজ করি, আমরা প্রথম ফার্স্ট টাইপটা শুধু দেখি। না, একটা কাজ করি, আজকে আমরা লিমিট না দেখে আমরা একটা কাজ করি, লিমিটের প্রপার্টি গুলো দেখে ফেলি, লিমিটের ধর্মগুলো দেখি। আমাদের এটাই ভালো হবে যে আমরা নেক্সট ক্লাস থেকে একদম লিমিটের সব ম্যাথে যাব। এটা করতে আমরা আজকেই হয়তো সব ম্যাথ করে ফেলতে পারতাম, বাট আজকে না করে আমরা আরেকটা ক্লাসে করবো, যে আজকে আমরা লিমিট জিনিসটা বুঝলাম। ওকে, সো এখন আমরা একটা কাজ করি, আজকে ক্লাসটা লিমিটের ধর্মগুলা একটু শিখি, দেখি লিমিটের ধর্মগুলা কেমন। ধর্ম দেখার পর আজকে ক্লাসটা এখানে শেষ করবো, ঠিক আছে? প্রপার্টিজ অফ লিমিট। হ্যাঁ, কে বলতেছো? বুয়েটের যে একটা কোশ্চেন বলছিলেন ওইটা কোনটা তাহলে? ওইটা হচ্ছে লিমিট এক্সিস্ট করে কি করে না, ওইটা রিলেটেড একটা ফাংশন দিয়ে বলছিল যে এই ফাংশনের কি লিমিট এক্সিস্ট করে কি করে না, এই রিলেটেড একটা প্রবলেম ছিল। এটা আমাদের টিচার বলছিল, আমাদের অ্যাডমিশনের সময় আমাদের টিচার বলছিল যে এরকম একটা প্রবলেম আসছিল, প্রপার্টিজ অফ লিমিট। আমরা তো ধরো এখন তো জাস্ট ম্যাথ করতেছি, বইয়ের ম্যাথ শেষ করি, তারপরে ওই যে লাস্টের ক্লাসগুলোতে আমরা একটা রিভিউ দেই, রিভিউর মধ্যে আমরা অ্যাডমিশনের প্রবলেম নিয়ে আলোচনা করবো, তখন তোমরা অনেকটু আইডিয়া পেয়ে যাবে কি কি আসে।
শুধু বোর্ড করাই না, এখানে এখানে অ্যাডমিশনও পড়াই। ওইভাবে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে মনোযোগী থাকতে হবে। আসো আমরা এবার প্রপার্টিজ বা ধর্ম। প্রপার্টি মানে কি ধর্ম, আমরা তো লিমিটের ধর্মগুলো দেখবো। আমরা যেমন ম্যাট্রিক্স নির্ণায়কের বিভিন্ন ধর্ম দেখছিলাম, সেম সেম আমাদের লিমিটেরও কিছু ধর্ম আছে। সো ধরো আমাকে বলতেছে, আচ্ছা ধরো আমি প্রথমে এভাবে দেখেন, ধরো দুইটা ফাংশন আছে, ফাংশন তো তোমরা বুঝো, ধরো এফ এক্স একটা ফাংশন, জি এক্স একটা ফাংশন, এরা দুইজনই হচ্ছে ফাংশন। এখন লিমিট তোমাকে বলতেছে লিমিট বের করো এক্স টেন্স টু এ, মানে বলতেছে এক্স যখন এ এর দিকে যাচ্ছে তখন তুমি এফ এক্স প্লাস জি এক্স অথবা মাইনাস জি এক্স এই ফাংশনটার লিমিট তুমি বের করো। ধরো আমাকে এই কথাটা বললো, এই প্রপার্টিটা আমাকে বলতেছে এই জিনিস, এই টোটাল জিনিসটার লিমিট যা হবে, আমি যদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা লিমিট বের করি, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, এটা যদি আলাদা আলাদা ভাবেও বের করি তখন তার লিমিট একই হবে। কথা বোঝা গেছে? যদি আমি আলাদা আলাদা ভাবেও বের করি তার লিমিট যা হবে একসাথে বের করলেও তাই হবে। এটা হচ্ছে তার একটা ধর্ম। এরপরে আরেকটা ধর্ম কি, লিমিট এক্স টেন্স টু জি। ধরো আমাকে লিমিট এ পয়েন্টে এক্স টেন্স টু এ এর জন্য লিমিট বের করতে বলছে, ফাংশন দেওয়া আছে, দুইটা ফাংশনকে গুণ আকারে দেওয়া আছে, এফ এক্স আর জি এক্স এ গুণ আকারে দেওয়া আছে। কারণ লিমিটের প্রপার্টি আমাকে বলতেছে আচ্ছা তুমি গুণফল ফাংশনের লিমিট বের করতে তো পারো না, ধরো তুমি পারো না, তুমি একটা কাজ করো, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এর জন্য লিমিট বের করো ইনটু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স এর জন্য লিমিট বের করো। লিমিটের এই প্রপার্টিটা আমাকে বলতেছে এফ এক্স এর জন্য লিমিট যা হবে জি এক্স এর জন্য লিমিট যা হবে তাদেরকে আলাদা আলাদা ভাবে বের করে গুণ করলে এফ এক্স ইনটু জি এক্স ফাংশনের লিমিটের মান তাই হবে, একই হবে। তাহলে এই দুটো একই জিনিস লেখা যাবে। লিমিটের আরেকটা প্রপার্টি আমাকে বলতেছে যে এমন যদি হয় একটা ফাংশনের লিমিট বের করতে বলতে, বাট ফাংশনটা এভাবে ভাগফল আকারে আছে, দুইটা ফাংশন একটা একটা ভাগফল আকারে আছে, তাদের এই টোটাল ফাংশনের উপর লিমিট যা হবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স তাই হবে। এই দুইটা জিনিসও তাই হবে। সো এই ছিল আমাদের লিমিট। আচ্ছা আরেকটা প্রপার্টি বলি, যে লিমিট ধরো এক্স টেন্স টু এ যদি দেয়, ধরো একটা কনস্ট্যান্ট গুণ আছে, কনস্ট্যান্ট কারা ভাইয়া, 2 3 4 5 6 7 এ বি সি, এরা কিন্তু কনস্ট্যান্ট হইতে পারে। একটা ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট গুণ আছে, ধরো 2x একটা ফাংশন, তো 2 হচ্ছে তার কনস্ট্যান্ট, x হচ্ছে গিয়ে ফাংশন, কারণ x হচ্ছে ভ্যারিয়েবল, সো ভ্যারিয়েবল গুলো দিয়ে আমাদের ফাংশন হয়। সো এখানে c ইনটু fx, ধরো fx ইজ ইকুয়াল টু একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন ধরো x স্কয়ার এরকম, আর তার সাথে একটা c বলতে ধরো কিছু একটা গুণ আছে। সো এখন বলতেছে যে কি c ইনটু fx, এটার উপর লিমিট যা হবে, আমি যদি c কে বাইরে রেখে শুধু fx এর উপর লিমিট অ্যাপ্লাই করি, fx এর লিমিট অ্যাপ্লাই করি, তাহলে তার লিমিটও একই হবে। fx এর উপর লিমিট বের করে c দিয়ে গুণ দিয়ে দিব, একই হবে। সো আর কি কিছু বাকি আছে কিনা আমি একটু বইটা দেখি, আমার কাছে বই নাই এখন, আমি একটু বইটা খুলে দেখতেছি আমি কোনো বাদ দিছি কিনা। সো এগুলো হচ্ছে কি আমাদের লিমিট রিলেটেড কিছু প্রপার্টি। সো এই কয়টাই প্রবাবলি, আর নাই, ঠিক আছে আর নাই। আরেকটা বইয়ের মধ্যে আছে ওইটা একই কথা, লিমিট x টেন্স টু a, যদি 1/fx থাকে, 1/fx থাকলে কি হবে, 1 এর উপর যারা কনস্ট্যান্ট তাদের উপর কোনো লিমিট অ্যাপ্লাই হবে না, 1 1 এর মধ্যে থাকবে, লিমিটটা শুধু fx এর উপর অ্যাপ্লাই হবে, লিমিট x টেন্স টু a fx, fx এর উপর লিমিটটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। সো এই ছিল আমাদের লিমিট রিলেটেড প্রপার্টিজ। তোমরা লিমিট রিলেটেড প্রপার্টি গুলো কি বুঝতে পারছো সবাই? দেখো এই টোটাল 5টা প্রপার্টি লিখতে আমি, তো এগুলো হচ্ছে অঙ্ক করতে গেলে আমি কখনো কখনো কাজে লাগাইতে পারি, ঠিক আছে। তো সবাইকে বুঝতে পারছো এই 5টা প্রপার্টি? জি ভাইয়া। জি স্যার। তো আমরা কি করলাম, আমরা অসংজ্ঞায়িত বুঝলাম, অনির্ণয় বুঝলাম, লিমিটের বেসিক জিনিসটা বুঝলাম, গ্রাফিক্যালি বা গ্রাফ দেখে লিমিট কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এক্সিস্ট কখন করে কখন করে না, এই জিনিসগুলো বুঝলাম। এরপর আমরা লিমিটের প্রপার্টি দেখলাম। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আমি চাচ্ছি না ম্যাথ আজকে ক্লাসে ঢুকে ফেলতে, কারণ আজকে তোমরা এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা লিমিট, যখন বিভিন্ন কঠিন কঠিন ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনে বলবে এই ফাংশনের সীমা কত, লিমিট কত, তো তখন আমরা কিভাবে বের করব, এগুলাকে আমরা 10 থেকে 12টা টাইপ আছে বা টেকনিক আছে, এই 10 থেকে 12 টেকনিকের মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারে সবগুলা লিমিটের ম্যাথ শিখবো ইনশাআল্লাহ। সো আজকে আমার মনে ক্লাসটা এই পর্যন্তই আমরা রাখি। সবাই ভালো থাকো, নেক্সট ইয়াতে দেখা হবে।